আচ্ছা, আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হলো শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তুমি কার্ভ ফিটিং এর অঙ্ক করবে এবং তাড়াতাড়ি করবে। ঠিক আছে, কার্ভ ফিটিং এর একটা অঙ্ক করতে তোমার 5 থেকে 6 মিনিটের বেশি সময় লাগবে না। ঠিক আছে, 5 মিনিট তো বেশি বলে চেয়েছি, 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না ক্যালকুলেটরের সাহায্যে। কিভাবে দেখো, কার্ভ ফিটিং এর অঙ্কে না বড় পার্ট হচ্ছে তার ক্যালকুলেশন। তুমি যখন একটা কার্ভ ফিটিং এর অঙ্ক করছো না, সেখানে ক্যালকুলেশন যদি বড় হয় তোমার টাইম ওয়েস্ট করে দেবে। তো ক্যালকুলেশন যাতে শর্টে নামানো যায় সেই জন্য আমি কয়েকটা কথা বলবো। 10 মিনিটের ব্যাপার। এখন 8টা 3 বাজে, আমি 8টা 15-এর মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, খুব ভালো করে আমার কথাগুলো শুনবে, মাথার মধ্যে একদম ঢুকে যাবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখো, প্রথমত 4 ধরনের কার্ভ ফিটিং হয়। ক ধরনের কার্ভ ফিটিং হয়? 4 ধরনের। ঠিক আছে, 4 ধরনের কার্ভ ফিটিং এর সবচেয়ে সহজটা হলো স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন y = ax + b, a + bx এই ফর্মে থাকবে। যে ফর্মগুলো বলছি না, তোমরা কিন্তু এই ইকুয়েশনগুলো করার সময় ফর্মগুলোকে মেনটেন করবে, কারণ ক্যালকুলেশন থেকে মানে ক্যালকুলেটর থেকে যখন ভ্যালুগুলো আসবে না, এই ফর্ম ধরে ভ্যালুগুলো আসে। সুতরাং তুমি মেনটেন না করলে চাপ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো স্ট্রেট লাইনের ইকুয়েশন y = a + bx। ঠিক আছে, এটা এক ধরনের কার্ভ ফিটিং আসে। প্যারাবোলিক কার্ভ ফিটিং যেটা হয়, ঠিক আছে, সেটা হলো y = a + bx + cx²। আমাকে যদি বলে দেয় প্যারাবোলিক, তখন আমি এটাই করব। আমাকে যদি বলে দেয় স্ট্রেট লাইন, তাহলে আমি এটাই করব, y = a + bx। ঠিক আছে, ওকে, আমার কথা বুঝতে পারলে কি বললাম? এবার ধরো স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি শুধুমাত্র প্যারাবোলিক বললে কি স্যার এই তিনটে স্যার এই ভেরিয়েন্স এ করতে হবে, মানে a প্লাস বি প্লাস সি, ওই মানে তিনটে যদি দুটো দিয়ে করি কি সমস্যা হবে স্যার? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে, ভুল হয় সেটা। শুধুমাত্র প্যারাবোলিক যদি দুটো দিয়ে করি তাহলে সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, মানে ধরুন a প্লাস বি এক্স স্কোয়ার আমি ধরি স্যার, হবে না তাহলে? না, তোমায় যদি বলে দেয়, যেমন ধরো এই প্রশ্নটা দেখো, তোমায় যদি বলে দেয় যে এই প্রশ্নটা দেখো কি বলছে, যে ফিট আ প্যারাবোলিক কার্ভ y = a + bx² টু দ্য ফলোইং ডেটা ইউজিং দ্য লিস্ট স্কয়ার মেথড, এটা বলে দিয়েছে কার্ভের ইকুয়েশন। সো তোমার এখানে এটাই ধরতে হবে। কিন্তু যদি শুধু প্যারাবোলিক বলে, যেমন ধরো এই অঙ্কটা দেখো, ফাইন্ড ফিট দ্য ফলোইং ডেটা টু এ প্যারাবোলিক কার্ভ, এখানে প্যারাবোলিক কার্ভ বলে ছেড়ে দিয়েছে। এবার যদি তুমি এই কার্ভটা না ধরে, মানে আমি যেটা ধরেছি যেখানে a b c তিনজনই আছে, অর্থাৎ এক্সও আছে, কনস্ট্যান্টও আছে, x² আছে, এটা না ধরে যদি শুধু তুমি কনস্ট্যান্ট আর x²টা ধরো, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, যদি বলে দেয় তো অবশ্যই ধরবে, যদি না বলে দেয় তাহলে জেনারেলটা ধরবে সবসময়, না হলে ভুল। ওকে, একটাও নাম্বার দেবে না কিন্তু ইন দ্যাট কেস। আচ্ছা, দেখো তাহলে আমাদের প্যারাবোলিক দুরকম হয়, স্ট্রেট লাইন তো একই রকম হয়। ঠিক আছে, স্ট্রেট লাইন একরকম, প্যারাবোলিক দুরকম। আচ্ছা, এর সাথে আমরা দুরকম এক্সপোনেনশিয়াল কার্ভ করেছি। কিন্তু এই যে আমরা এক্সপোনেনশিয়াল কার্ভ, মানে কার্ভ ফিটিং এর ক্ষেত্রে যদি আমাকে এক্সপোনেনশিয়াল কার্ভ বলে ছেড়ে দেয় জাস্ট, তখন কিন্তু আমি এই কার্ভটা করব, ab⁴x, y = ab⁴x, অন্য কিছু করব না, একদম স্ট্রিক্টলি। ঠিক আছে, y = ab⁴x ই করব, অন্য কিছু করব না। b⁴x মানে পাওয়ারে x হয়েছে, তাহলে এক্সপোনেনশিয়াল বললে পাওয়ারে x রাখবো, আর যে ফর্মটা বলছি সেই ফর্মেই করবে, কারণ ক্যালকুলেটর থেকে কিন্তু এই ফর্মেই তোমাকে আনসারটা দেবে। আচ্ছা, আর যদি বলে পাওয়ার কার্ভ, পাওয়ার কার্ভ বললে এটা করবে, পাওয়ার কার্ভ। কথাটা ভালো করে শোনো, পাওয়ার POWER। ঠিক আছে, যদি বলে পাওয়ার কার্ভ তখন তুমি এটা করবে ax⁴b। তাহলে 4টে কার্ভ ফিটিং তোমার সিলেবাসে আছে। এছাড়াও আরো অনেক কার্ভ ফিটিং হয়, লাইক ধরো লগারিদমিক কার্ভ ফিটিং, ইনভার্স কার্ভ ফিটিং, সেসব তোমার সিলেবাসে নেই। তোমার সিলেবাসে 4 রকমের কার্ভ ফিটিং আছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে প্যারাবোলা, 3 হচ্ছে এটা পাওয়ার, 4 নম্বর হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, যদিও এক্সপোনেনশিয়াল পাওয়ার দুটোকেই জেনারেলি এক্সপোনেনশিয়াল বলা যায়, বাট তোমার কার্ভ ফিটিং এর ক্ষেত্রে পাওয়ার এবং এক্সপোনেনশিয়াল নাম দুটো আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমার কথাটা ভালো করে শোনো। তুমি কার্ভ ফিটিং করছো, কার্ভ ফিটিং করতে গিয়ে তোমার ধরো আমি স্ট্রেট লাইন থেকেই বলছি, কারণ স্ট্রেট লাইনও দিতে পারে। যদিও 2023-এ স্ট্রেট লাইন এসে গেছে, তবে দিলে কিছু বলার নেই, কারণ এই ধরনের কোশ্চেন কখনো ওইভাবে ইয়ার ধরে হয় না। একই কোশ্চেন অবশ্যই দেবে না, ডেটা চেঞ্জ করে দেবে, কিন্তু স্ট্রেট লাইনও দিতে পারে। ঠিক আছে, এবার কিভাবে তুমি স্ট্রেট লাইনের কার্ভ ফিটিং ক্যালকুলেটর ইউজ করে তাড়াতাড়ি করবে সেটা আমি বলতে চলেছি। ঠিক আছে, এই জায়গাটা ফোকাস করবে, যার যার মনে যে কোনো জায়গায় প্রশ্ন আসবে করবে। ঠিক আছে, আমি চাইবো এটাকে 5 মিনিটের মধ্যে মিটিয়ে দিতে। ঠিক আছে, চলো, আমার ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, একদম বেসিক সাইন্টিফিক ক্যালকুলেটর, এর চেয়ে সস্তা সাইন্টিফিক ক্যালকুলেটর বাজারে নেই। ঠিক আছে, সবচেয়ে সস্তার সাইন্টিফিক ক্যালকুলেটর, যে 2000-5000 টাকার ক্যালকুলেটর কিনেছো সেটা মাথায় রেখো, পরীক্ষায় অ্যালাউ না করলে কিন্তু তোমাকে তখন কিছু করার থাকবে না। সুতরাং এই জিনিসটা যেন সঙ্গে থাকে, এটা দিয়ে সারা জীবন কেটে যাবে, দামি ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো, দামি ক্যালকুলেটরের কোনো প্রয়োজন লাগবে না, এটা দিয়ে সারা জীবন তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা FX82MS এর ওল্ড ভার্সন, আমি গ্রুপে আরেকটা ছবি পাঠিয়েছিলাম, ওটা নিউ ভার্সন, সেকেন্ড এডিশন বলা হয়, বাট দুটোই 82MS, FX82MS, এটা ওল্ড ভার্সন, ওটা নিউ ভার্সন। তো তোমার কাছে যেটাই থাকুক না কেন, আমি দুটো ছবি পাঠিয়েছি, ওই দুটো ক্যালকুলেটর অ্যালাউ করবে। ঠিক আছে, এদের চেয়ে হায়ার ভ্যারিয়েন্ট আমি জানি না অ্যালাউ করবে কিনা, করলে খুব ভালো কথা, না করলে তোমার কিছু করার থাকবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, চলো,
এবার আমি আসছি কিভাবে আমি কার্ভটা ফিট করব। দেখো কার্ভটা কি কি কার্ভ, প্রথমত কার্ভটা কি কার্ভ চোখে দেখে নাও ভালো করে। স্ট্রেট লাইন, পরিষ্কার লিখে নেবে উই ওয়ান্ট টু ফিট দ্য কার্ভ, কোনটাকে তুমি ফিট করতে চাইছো লিখে নেবে y = a + bx, লেখা হয়ে গেল। এবার আমি এর নরমাল ইকুয়েশন ফর্মাল ইকুয়েশন বলবো না, সেসব ক্লাসে বলা হয়ে গেছে, যেটা বলছি সেটা ভালো করে বোঝো। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবে, ক্যালকুলেটর অন করলাম, পাতি ক্যালকুলেটর অন করলাম, করে সবার আগে এটার মেমোরি ক্লিয়ার করবে। সবাই হাতে ক্যালকুলেটর নেবে, স্ক্রিনে আমার হাতে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, সবাই নিজের হাতে ক্যালকুলেটর তুলে নেবে, ঠিক আছে? রেডি? এবার কিভাবে আমি কাজটা করব, সবার আগে মেমোরি ক্লিয়ার করব। মেমোরি ক্লিয়ার দেখো, শিফট, এই শিফট মারছি, তারপরে এইখানে মোড মারলাম, তারপরে 3 মারবো, 3 মারলে আমাকে রিসেট অল দেখাচ্ছে। তোমাদের সকলকেও দেখিয়েছি আশা করি। রিসেট অল দেখালেই তুমি, হ্যাঁ স্যার দেখাচ্ছে না। মমিতা দেখাচ্ছে না? তাহলে আবার মারো শিফট। স্যার আমারও দেখাচ্ছে না। আচ্ছা শিফট মারো, চলো। সেকেন্ড এডিশন, সেকেন্ড এডিশনও একই নিয়ম। আরে বাবা, এডিশন চেঞ্জ হয়েছে, নিয়ম তো পাল্টায়নি। স্যার দেখাচ্ছে, দেখাবে দেখাবে। আমারও দেখাচ্ছে। 1 মিনিট দাও, 1 মিনিট দাও। শিফট মারো, মোড মারো, কি দেখিয়েছে বলো? শিফট মোডের পর কি, যাদের দেখাচ্ছে না বলছো তাদের কি দেখাচ্ছে বলতে হবে তো। স্যার মোড অল দেখাচ্ছে। অল দেখাচ্ছে, অল মানে 3 মারো। আমার অল দেখাচ্ছে না স্যার। কি দেখাচ্ছে তোমার? স্যার আমার এবার দেখিয়েছে রিসেট অল। তোমার কি আমার দেখাচ্ছে? দেখাচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে সব ইংলিশ ওয়ার্ড গুলো লেখা। ইংলিশ ওয়ার্ডটা 3 নম্বরের মাথায় কি লেখা আছে? 3 নম্বরে DEA লেখা আছে। বোঝো ঠেলা। আবার আবার চালাও, শিফট মোড চালিয়েছো? মমিতা চালিয়েছো শিফট মোড? হ্যাঁ স্যার, কি দেখাচ্ছে? অন টিপে তারপর শিফট তারপর মোড, তারপর সেই সেম দেখাচ্ছে। কি দেখাচ্ছে পড়ে শোনাও আমাকে। 1 নম্বর দিয়ে MTH, তারপর I, তারপর O, আর 2 নম্বরে লাইন IO, তারপর 3 নম্বরে DEA, 4 নম্বরে RAD, 5 নম্বরে গ্রে মানে GRA, আর 6 নম্বরে ফিক্স, আর 7 নম্বরে SCI, 8 নম্বরে নন। তুমি অনটাকে টিপে রেখেছো কেন? কি জন্য অনটাকে টিপে রেখেছো? অনটা ছাড়ো। ওয়ানটা টিপিনি তো। অনটা টেপোনি তো, অনটা ছেড়ে দিয়েছো তো। শুনুন স্যার, আমি ক্যালকুলেটর প্রথমে অন টিপে তারপর শিফট তারপর মোড চেপেছি, তারপর আমার এরকম কথাটা দেখাচ্ছে। শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। ক্যালকুলেটরকে অফ করো একবার। তুমি অফ কিভাবে করো? শিফট আর এসি দিয়ে তো। হ্যাঁ স্যার। অফ করার সময় ক্যাসিও ওয়ার্ডটা ওঠে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, এবার অন করো। অফ করার পর অন করো। করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার শিফট মারো, মেরে ছেড়ে দাও। ওকে, Shift। মেরে ছেড়ে দাও। ওকে ঠিক আছে। তারপরে তারপর আবার আঙুলটা নিয়ে যাও, নিয়ে গিয়ে মোড মারো। সেম তো আসছে। তুমি ক্যালকুলেটরের ব্যাটারি চেঞ্জ করেছো? না। ব্যাটারি চেঞ্জ করবে, এসে যাবে এটা। আমি ভিডিও তো দিয়ে দেবো, তুমি একবার ব্যাটারি চেঞ্জ করে চেক করে নেবে। কাল তো দুটোই পরীক্ষা, সকালবেলা বেরিয়ে ব্যাটারি একটা কিনে বা কোনো ঘড়ির দোকানে যাবে, সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে ব্যাটারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যে কোনো ঘড়ির দোকানে লাগিয়ে দেবে। আপাতত এটা দেখে নাও, ঠিক আছে। আপাতত এটা দেখে নাও। দেখো কি বললাম শুনেছো সবাই? যে শিফট চিপে মোড চেপো, চিপলে কি দেখাচ্ছে? অল। অলের নিচে 3 মারো, তাহলে রিসেট অল দেখাচ্ছে। ইকুয়াল মারো, আবার রিসেট অল দেখাচ্ছে। এসি মারো। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বেশ, এটা বলে রিসেট অপশন। রিসেট মানে হচ্ছে ক্যালকুলেটরে যা মেমোরি ছিল সব উড়িয়ে দিয়েছো, ক্যালকুলেটর সব ভুলে গেছে, যা যা করেছিল সব ভুলে গেছে এবার, ঠিক আছে? রিসেটটা প্রতিবারে আমরা করব, যে কোনো অঙ্ক শুরু করার আগে করব, মানে যেখানে আর কি আমার মেমোরির দরকার। তা না হলে কি বলতো, মোড চেঞ্জ হয়ে থাকলে না তোমার ভুলভাল আনসার দেবে। তুমি যখন এই কাজগুলো মোড চেঞ্জের কাজ করবে না, অবশ্যই মোডটাকে জেনারেল মোডে আনবে, তারপরে ক্যালকুলেশন করবে, নাহলে কিন্তু সাইন কসের ভ্যালু উল্টোপাল্টা চলে আসবে যদি মোড চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? খেয়াল রাখবে জিনিসটা। তো অবশ্যই সবসময় মোড ক্লিয়ার করে নেবে। মোড ক্লিয়ার করে মানে রিসেট করে নেবে, সোজা কথা। রিসেট করে কাজ করবে, কোনো অসুবিধা হবে না, তাতে ক্যালকুলেশন সুন্দর হবে। আচ্ছা এবার দেখো, প্রথমে রিসেট করে ক্যালকুলেটর ফ্রেশ বানিয়ে নিলাম। এবার স্ট্রেট লাইনের ডেটা পুট করবো। স্ট্রেট লাইনের ডেটা পুট কিভাবে করছি ভালো করে শুনবে। শুধু মোড মারো, শুধু মোড মেরেছো। মারতে REG নিচে 3 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। একে বলে রিগ্রেশন। একে বলে রিগ্রেশন। রিগ্রেশন মানে 3 মারো। এই মমিতা তোমার এসছে এটা? না আমি তো কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, শুন তুমি দেখে নাও আপাতত। দেখো
শুধু রিগ্রেশন এনেছো। এবার রিগ্রেশন যখন আনলে তোমার কাছে অপশন দেখাচ্ছে তুমি কোন রিগ্রেশন করবে। লিনিয়ারের জন্য 1 টিপতে হবে, লগের জন্য 2 টিপতে হবে, এক্সপোনেনশিয়ালের জন্য 3 টিপতে হবে। এবার রিপ্লে বাটনের ডান দিকটা মারো, মানে ডান দিকের অ্যারো বাটনটা মারলে আরো আসবে। পাওয়ারের জন্য আবার 1, ইনভার্সের জন্য আবার 2, কোয়াড মানে কোয়াড্রেটিক। কোয়াড বলতে তোমার প্যারাবোলিক কার্ভেটিং এর কথা বলা হচ্ছে, কোয়াড্রেটিক, ঠিক আছে। কোয়াডের জন্য 3, আর ডান দিকে জায়গা নেই। তুমি এখানে কি করতে চাও, লিনিয়ার, সেই জন্য আবার বাঁ দিকে চলে এসো। LIN মানে লিনিয়ার, তার নিচে 1 দেখাচ্ছে তো, হ্যাঁ 1 মারো। হ্যাঁ স্যার 1 মারো। যখনই 1 মারলে ক্যালকুলেটর সেটআপ হয়ে গেল। এই প্রবলেমটা কিসের প্রবলেম ছিল? লিনিয়ার কার্ভেটিং মানে স্ট্রেট লাইনের জন্য সেটআপ হয়ে গেল, ক্যালকুলেটর সেটআপ কমপ্লিট। এবার তুমি অঙ্কটা ধরবে, যতক্ষণ না ক্যালকুলেটর সেটআপ কমপ্লিট হচ্ছে অঙ্কটা ধরে কোনো লাভ নেই, ঠিক আছে। এবার অঙ্কটা ধরবে। অঙ্কটা কিভাবে ধরবে সেটা বলছি। অঙ্কের ফার্স্ট ডেটা কি? 1 আর 1.1। ফার্স্ট ডেটা মানে কি? x এর ভ্যালু, y এর ভ্যালু, প্রথম কি আছে, অর্থাৎ যেটাকে x1 y1 বলা হয়, ঠিক আছে। আবার ক্যালকুলেটরে এসো, 1 আর 1.1 কিভাবে মারছি দেখো। প্রথমে 1 মারলাম, সিম্পল, প্রথমে 1 মারলাম, এখানে একটা কমা দেখাচ্ছে, কমা আছে সবার ক্যালকুলেটরে। m প্লাস এর পাশে m প্লাস দেখতে পাচ্ছ, এসির উপরে m প্লাস আর ডিলিটের উপরে কমা, ঠিক আছে। কমাটা মারো, কমাটা মেরে আবার 1.1 তোমার ফার্স্ট ডেটাটা তুললাম। ফার্স্ট ডেটা ছিল 1 আর 1.1, ফার্স্ট ডেটাটা তুলেছি। রেডি সবাই? ফার্স্ট ডেটা উঠেছে সবার? কিচ্ছু করবে না, যতক্ষণ না আমি বলবো কিচ্ছু করবে না। শোনো এবার মন দিয়ে, এই ডেটাটাকে স্টোর করতে হবে। কিভাবে স্টোর করবে? m প্লাস দেখতে পাচ্ছ এসির উপরে, মারো ওটাকে। m প্লাস মারলে তোমায় কি দেখাচ্ছে? n ইকুয়ালস টু 1 দেখাচ্ছে, n ইকুয়ালস টু 1। হ্যাঁ হ্যাঁ স্যার দেখাচ্ছে। ব্যাস, হ্যাঁ স্যার ব্যাস, কিচ্ছু করবে না। ওয়েট, জাস্ট ওয়েট করো, আমার কথাটা শোনো। তারপরে ডেটাটা দেখো, 1.5 1.8 দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার পেয়েছি। এবার দেখো আমার n ইকুয়াল টু 1 অবস্থাতেই পড়ে রয়েছে, কিচ্ছু করবে না। আমি বারবার বলছি কিচ্ছু করবে না, জাস্ট ওই 1.5টা মারো, কমা দাও, তারপরে ছিল 1.8 মেরেছো, আবার m প্লাস। সেকেন্ড ডেটা উঠলো। থার্ড ডেটা হচ্ছে 10 আর 11। 1.5 এর পরে কমা দেব, 1.5 এর পরে কমা দিয়ে 1.8, ঠিক আছে। তারপরে m প্লাস মারবে, হয়েছে। এবার থার্ড ডেটা তুলবো। থার্ড ডেটা মানে 10 11, দেখো 10 আবার 10 কমা দিলাম, আবার 11, ঠিক আছে। আবার m প্লাস, আবার m প্লাস, হলো, ঠিক আছে। রেডি? এই রেডি কি বলো, হয়েছে? হ্যাঁ রেডি। লাস্ট ডেটা 20, 20 আবার m প্লাস। লাস্টে কিন্তু m প্লাসটা মারবে, অনেকেই ভুলে যায় লাস্টের m প্লাসটা মারতে। ডেটা শেষ মানে m প্লাস মারবে না তা নয়, ডেটা শেষ হলেও তুমি m প্লাসটা মেরে থামবে। তাহলে তোমার m প্লাস মারার পরে কত দেখাচ্ছে? n ইকুয়াল টু কি দেখাচ্ছে? 4 মানে টোটাল চারটে ডেটা উঠেছে। n এর ভ্যালু 4 পর্যন্ত রেডি হয়েছে তোমার কম্পিউটারের কাছে। n এর ভ্যালু 4। আচ্ছা, তোমার কম্পিউটার মানে ক্যালকুলেটর, তোমার কম্পিউটার n কোনটাকে নিচ্ছে? আমরা এখানে যেটা i নিয়েছি চার্টে দেখতে পাচ্ছ, তোমার কম্পিউটার সেটাকে n বলছে। আমরা যেটাকে xi বলেছি, কম্পিউটার সেটাকে বলছে xn। আমরা যেটাকে yi বলেছি, ও সেটাকে বলছে yn। মাথায় ঢুকেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। বেশ, এবার অঙ্কে ফিরে আসো, মানে তোমার ক্যালকুলেটরের কাছে ফিরে আসো। ক্যালকুলেটর রেডি। ধরো এখানে অনেক বেশি ডেটা ছিল, ধরো 7টা 8টা ডেটা ছিল। এখানে 4টে ডেটা আছে মোট, ধরো 7টা 8টা ডেটা ছিল। তো বেশি সম্ভাবনা কি পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে মাঝখানে একটা ডেটা আমি ভুল করেও থাকতে পারি। তাহলে আমার ইচ্ছা হবে কি, ডেটা যেগুলো উঠলো সেগুলো চেক করে দেখি যে আমি যেগুলো তুলতে চেয়েছি সেগুলোই উঠেছে কিনা। এই আবার ক্যালকুলেটর ধরলাম, এই যে মাঝখানে 4টে বাটন আছে, ঠিক আছে। এই মাঝখানে যে 4টে বাটন, এর মধ্যে নিচেরটা মারবে, নিচেরটা মারো। তোমাকে দেখাচ্ছে x1 ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু 1। সবার মিলেছে কিনা দেখে নাও, হয়েছে। আবার একবার সেম বাটন আবার একবার মারো, y1 ইকুয়াল টু 1.1। সেম বাটন আবার একবার মারো, ফ্রিকোয়েন্সি 1 ইকুয়ালস টু 1। মানে ফার্স্ট ডেটাটা একবার আছে। ফ্রিকোয়েন্সি 1 মানে ফার্স্ট ডেটার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কতবার আছে, ফার্স্ট ডেটা একবার আছে। যদি এখানে একাধিক ডেটা সেম ডেটা একাধিকবার থাকতো তখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতো। যেহেতু তোমার একটা ডেটা একবারই আছে, যেমন ধরো 1 আর 1.1, এটা একবারই আছে, আর কোথাও নেই, তাহলে ফ্রিকোয়েন্সি 1ই আসবে। যদি একই ডেটা দুবার তিনবার থাকতো তখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতো। আবার মারো সেম বাটন, x2 এর ভ্যালু দেখতে পাচ্ছ, আবার মারো সেম বাটন, y2 এর ভ্যালু দেখতে পাচ্ছ। সব ভ্যালু সেম আছে, যেমন তোমার অঙ্কে ছিল তার সাথে নিশ্চয়ই সেম আছে। আবার ফ্রিকোয়েন্সি অফ দ্য সেকেন্ড ডেটা 1, আবার x3, আবার একবার মারলে x3, আবার একবার মারলে y3। ফ্রিকোয়েন্সি অফ দ্য থার্ড ডেটা 1, আবার x4,
আবার একবার মারলে y4, ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোর্থ ডেটা 1, সমস্ত ডেটা ঠিকঠাক স্টোর হয়েছে। এবার আমি ভুল হলে কি করব সেটা বলছি। আবার উল্টো দিকের বাটনটা মারো, মারলে ব্যাক হবে, মানে নিচের বাটনটা মেরে কাজ করছিলে, এবার উপরের বাটনটা মারো, মারলে ব্যাক হবে। ধরো কথার কথা আমার y4 এ ভুল হয়েছে, এখানে আমার ক্যালকুলেটর দেখাচ্ছে y4 এর ভ্যালু 20, ঠিক আছে, দেখাচ্ছে সবার ক্যালকুলেটরে এসছে y4 20। হ্যাঁ স্যার। ধরো আমার y4 টা অ্যাকচুয়ালি ছিল 30, আমি ভুল করে 20 তুলেছি, যদিও আমার অঙ্কে 20 আছে, আমি ভুলটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা ধরো y4 না, ভেতরের ডেটাটাকে চেঞ্জ করি, চলো y3 তে নিয়ে যাও, ওই ওপরের বাটনটা মেরে মেরে y3 তে নিয়ে যাও। কি বললাম শুনলে? ওপরের বাটনটা মেরে মেরে y3 তে নিয়ে যাও, নিয়ে গেছো? হ্যাঁ স্যার। তো y3 এর ভ্যালু দেখাচ্ছে 11, বাট ধরো সাপোজ ধরো y3 এর অরিজিনাল ভ্যালু আছে 10 বা অন্য কিছু যা খুশি, বাট আমি ভুল করে 11 দিয়েছি, তাহলে কি করে এটাকে 10 করব সেটা দেখাচ্ছি। যা দেখাচ্ছে y3 11, এখানে অন্য কিছু করতে যাবে না, যেটা আমি বলছি শুধু সেটাই করবে। ধরো y3 এর অরিজিনাল ভ্যালু ছিল 111, 111, আমি ভুল করে শুধু 11 নিয়ে বসে আছি, তাহলে আমি এবার এখানে 111 করে দেবো, মানে করবো মানে কি, মারবো জাস্ট 111, জাস্ট মারলাম, মারার পর জাস্ট একবার ইকুয়াল মারলাম, ইকুয়াল মারলে দেখো y3 ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। স্যার এই স্টেপটা বুঝলে পারলাম না। আমি কঠিন কিচ্ছু বলিনি, আমি বলেছি যেখানে y3 11 দেখাচ্ছিল অন্য কিছু লাফালাফি না করে জাস্ট 111 মারতে বলেছি, হয়েছে? মেরে ইকুয়াল মারতে বলেছি। কি দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা, কি দেখাচ্ছে? y3 1, ঠিক আছে। এবার এটাও তো অ্যাকচুয়ালি ভুল, তোমার অঙ্ক অনুযায়ী y3 ভ্যালু 11, তাহলে এটাও তো ভুল, আবার তুমি 11 মেরে দাও, আবার তুমি 11 মেরে দাও, এই আমি 11 মারলাম, মেরে আবার একবার ইকুয়াল, দেখো y3 ভ্যালু ফিরে এসেছে তার নিজের রূপে, স্বরূপে বিরাজমান, দেখতে পাচ্ছ? স্বরূপে বিরাজমান y3। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখতে, ঠিক আছে। আচ্ছা বাকি ভ্যালুগুলো যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তুমি তো চেক করার সময় ধরতে পারবে, সেম ভাবে চেঞ্জ করে নেবে। আচ্ছা ভ্যালু তোলা মানে ডেটা পুট করা বা ডেটা কারেকশন করা নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আগে বলে ফেলো, তারপরে আমি ফার্দার এগোবো। ডেটা পুট করা বা ডেটা কারেকশন করা ভুল তো হতেই পারে, আমার অঙ্কে যদি 8-10টা ডেটা থাকে সেখানে তো তুলতে গিয়ে ভুল হতেই পারে। তাহলে সেটা কিভাবে এডিট করতে হয় আমি সেটা বলে দিলাম। এই সবার মাথায় ঢুকেছে? এইখানে একটা ছোট্ট কথা বলবো, কথাটা খুব গুরুত্বপূর্ণ। তোমার এখানে কার্ভেটিংটা লিনিয়ার, মনে আছে? তুমি মোডে লিনিয়ার কার্ভেটিং সেট করে এসেছো, মনে আছে? মোডে গিয়ে এর আগে মোডে গিয়ে তুমি কিন্তু লিনিয়ার চুজ করে এসেছো কার্ভেটিংটা। দেখো ডেটা পুট করা বা ডেটা এডিট করা কোন টাইপের কার্ভেটিং করছো তার উপর নির্ভর করে না। তুমি লিনিয়ার করো, এক্সপোনেনশিয়াল করো, কোয়াড্রেটিক করো, যা খুশি করো, সব ক্ষেত্রে ডেটা পুট করা এবং ডেটা চেক করা বা ডেটা কারেকশন করার নিয়মটা সেম টু সেম, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেসিক ক্যালকুলেটর। এর যারা দাদা ভাই দিদি ভাই বা যাদের এদের দাদু ঠাকুরদা যারা আছে আর কি, মানে এই ক্যালকুলেটরের, সেখানেও নিয়মটা সেম, শুধু তার মানে প্রেজেন্টেশনটা অন্যরকম। সেখানে চার্টের আকারে দেখায়, এখানে পরপর অ্যারো মেরে মেরে দেখতে হয়, ঠিক আছে? যেমন ধরো কিপ্যাড ফোন আর টাচ স্ক্রিন ফোন। কিপ্যাড ফোনে তোমাকে 1 2 3 4 মেরে মেরে, ধরো তুমি একটা কিপ্যাড ফোনে মেসেজ লিখছো, তাহলে 7টাকে 4 বার মেরে মেরে তোমার PQRS এ আসতে হবে। সেখানে মানে কি বলে, স্ক্রিন টাচ ফোনে ডাইরেক্ট তোমার PQRS যেটাই লিখবে সেটাই চলে আসবে। তো এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই দুটো ক্যালকুলেটরের মধ্যে। কিন্তু ওখানে অনেক কিছু স্টোর করা যায়, ওই যে অ্যাডভান্সড ক্যালকুলেটরগুলো, ওখানে অনেক কিছু স্টোর করা যায়, ফর্মুলা স্টোর করা যায় বা ইকুয়েশনস সলভ করা যায় খুব ইজিলি। যে ইকুয়েশনগুলো আমাদের হাতে সলভ করা উচিত ওখানে সেগুলো খুব ইজিলি সলভ করা যায়। সেই কারণে ওগুলো ক্যালকুলেটরগুলো অ্যালাউ করা হয় না সাধারণত। যারা এই নিয়ম জানে, সত্যি যারা নিয়ম জানে তারা কিন্তু অ্যালাউ করবে না। যারা জানে না তারা কি করবে না করবে সেটা বলা মুশকিল, ঠিক আছে? যারা সত্যি নিয়ম জানে, ক্যালকুলেটরের ভেতর কি আছে না আছে যারা জানে, তারা কিন্তু হায়ার ভার্সন অ্যালাউ করবে না, বারবার বলে দিচ্ছি। যে জানে না তার কাছে দুটোই সমান, সুতরাং তাকে নিয়ে ভেবে আমার লাভ নেই, ঠিক আছে? এবার দেখো, এবার এই চার্ট তো তোমাকে তৈরি করতেই হবে নর্মাল ইকুয়েশন অনুযায়ী, সেই নিয়ে আমার বক্তব্য রাখার কোনো দরকার নেই। আমি আসছি কিভাবে এই চার্টের নিচে যে টোটাল যেগুলো, সেগুলো ভুলও তো হতে পারে, বা আমি খাটবো কেন, আমি ডাইরেক্ট বসাবো, এরকম একটা মেন্টালিটিও তো আসতে পারে, যাতে আমার পরীক্ষার টাইমটা বাঁচে, ঠিক আছে? তো টোটালগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর সেটা শেখাবো। এই পর্যন্ত আমাদের ছিল y3 11 লেখা আছে আমার ক্যালকুলেটরে, তোমাদের ক্যালকুলেটরও আশা করি তাই আছে, কারণ ক্যালকুলেটর এত তাড়াতাড়ি অফ হয় না, কেউ যদি ইচ্ছা করে না অফ করে থাকো, ঠিক আছে?
সেম আছে? বলো বলো বলো। আচ্ছা হ্যাঁ স্যার। টুক করে এসি বাটনটা একবার মারবে, হয়েছে? মেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা এবার তোমার ক্যালকুলেটরে 1 আর 2 দুটো বাটন দেখো, চোখ ভালো করে দেখো, ওর উপরে কি লেখা আছে বলো, কি লেখা আছে? সাম ইজ ভ্যার। এস সাম এস ভার মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সাম এন্ড স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েন্স। হলো? এই ফাংশন এই যে এবার অপারেশন গুলো স্ট্যাটিস্টিক্যাল অপারেন্স সাম আর ভ্যারিয়েন্স ক্যালকুলেটর করা হচ্ছে, ওই জন্য এস সাম আর এস ভ্যার লিখেছে, ঠিক আছে? তো এগুলো যেহেতু মাথায় লেখা আছে, শিফট মেরে এগুলোকে কাজ করতে হয়। যেমন ধরো আমি এস সাম ক্যালকুলেট করতে চাই, তো শিফট মেরে 1 মারবো। তো আমি প্রথমে শিফট মারলাম, তারপরে এই প্রথমে শিফট মারছি, এই দেখো শিফট মারছি, তারপরে 1 মারছি। তাহলে কি দেখাচ্ছে? সামেশন এক্স স্কোয়ার, তার নিচে 1, সামেশন এক্স, তার নিচে 2, n তার নিচে 3। ডান দিকে যাও, রিপ্লে বাটনের ডান দিকের বাটনটা মারো, এই বাটনটা মারো, ডান দিকের বাটনটা মারলে আবার দেখাচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই। আচ্ছা তোমার মনে হতেই পারে এই কটা কেন দেখাচ্ছে, বাকি এক্স কিউব, ওয়াই কিউব, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 কোথায়? তুমি যেহেতু লিনিয়ার রিগ্রেশন চুজ করেছো, লিনিয়ার রিগ্রেশনে এত কিছু লাগে না, ওরা জানে তুমি লিনিয়ার রিগ্রেশন করছো, তাই জন্য যতটুকু তোমার লাগবে ততটুকু তোমায় দিয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এবার তোমার কি কি লাগবে, যেমন ধরো সামেশন এক্সআই লাগবে, তাহলে তোমার ওখানে 2 নাম্বার টিপলে সামেশন এক্সআই এর ভ্যালু চলে আসবে, বুঝতে পারলে? দেখতেই পাচ্ছ সামেশন এক্স এর নিচে 2 লেখা আছে, তাহলে টুক করে 2 মারো, মেরে একটা ইকুয়াল মারো, ইকুয়াল মারলে সামেশন এক্স আর নিচে 32.5 দেখাচ্ছে, তোমাদেরও আশা করি তাই দেখাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা আরেকবার বলুন। আচ্ছা পরেরটা বলছি, এটা বলতে গেলে ব্যাক করতে হবে, আমি পরেরটা বলছি, চিন্তা নেই, একই রকম, ঠিক আছে? তাহলে এখানে দেখো চার্টে আমার সামেশন এক্সটা হচ্ছে 32.5 মিলে গেল, তার মানে আমি এগুলোকে যোগ না করে ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বসাবো। আচ্ছা আরেকবার বলছি, স্নেহাশিকটা ভালো করে খেয়াল করো, দেখো এই শিফট মারলাম, আচ্ছা আগে এসি মেরে দাও, যা আছে আগে এসি মারো, তোমার যা এসছে আগে এসি মারো, সবাই শোনো, এসিটা মারো, ঠিক আছে? এবার শিফট মারো, এই শিফট মারো, তারপরে 1 মারো। তুমি ধরো সামেশন এক্সআই স্কোয়ার ক্যালকুলেট করতে চাও, তোমার এখানে সামেশন এক্সআই স্কোয়ার কত এসছে? 503.25 সামথিং এরকম তো। এবার এইখানে সামেশন এক্স স্কোয়ারের নিচে 1 লেখা আছে, মানে 1 মারলে সামেশন এক্স স্কোয়ারের ভ্যালুটা বেরোবে, তাহলে এই 1 মারছি, ঠিক আছে? 1 মেরে ইকুয়াল মারছি, কত এসছে সামেশন এক্স স্কোয়ারের নিচে? 503.25 ক্যালকুলেটর এসছে। হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এইভাবে তুমি চাইলে সামেশন ওয়াইআই, সামেশন এক্সআই ওয়াইআই সবাইকে ক্যালকুলেট করতে পারো। যেহেতু তুমি লিনিয়ার রিগ্রেশন করছো, তাই এদের বাইরে কারণ প্রয়োজন নেই, এই 4 জনের বাইরে, ঠিক আছে? তো তুমি 4 জনের ভ্যালু অ্যাড না করে ক্যালকুলেটরের সাহায্যে ফাটাফাট করতে পারো, কিন্তু প্রত্যেকবার করার পর এসিটা আবশ্যক, এসি না মারলে কিন্তু ভুল রেজাল্ট আসবে। বারবার বলছি, এই এসি মারলাম, ধরো আমি সামেশন এক্সআই ওয়াইআই চাই, আবার শিফট মারলাম, 1 মারলাম, ডান দিকে যাব, কারণ সামেশন এক্সআই ওয়াই ডান দিকে আছে, 3 মারবো সামেশন এক্সআই ওয়াই বার করার জন্য, 3 মারবো, ইকুয়াল মারবো, সামেশন এক্সআই ওয়াই এর ভ্যালু এসছে, সামেশন এক্স ওয়াই এর ভ্যালু এসছে 513.8, দেখো এখানেও তাই আছে 513.8। তাহলে কত তাড়াতাড়ি যোগ না করে আমি ভ্যালুগুলোকে লিখতে পারছি। কিন্তু তুমি হয়তো ভাবতে পারো যে তাহলে কি মাঝখানের গুলো ফাঁকা রাখবো, ক্যালকুলেটর দিয়ে যদি করি? দেখো ক্যালকুলেটর দিয়ে করার কিন্তু এখানে পারমিশন নেই, তোমার ক্যালকুলেটরে অপশন আছে তাই তুমি করতে পারছো, কারণ এটা এই ক্যালকুলেটরে অপশনটা দিয়েছে বলে তোমার সেই বেনিফিটটা আছে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করার কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নেই, যদি সময় থাকে তাহলে অবশ্যই চার্টটা করবে। এবার ধরো সময় নেই, একদম লাস্ট মোমেন্টে করছো, 5 নম্বরের অঙ্ক কি তুমি ছেড়ে দেবে? তখন তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবে, যে আমার লাগবে সামেশন এক্সআই, সামেশন ওয়াইআই, সামেশন এক্সআই ওয়াইআই আর সামেশন এক্সআই স্কোয়ার। ক্যালকুলেটর খুললে ভ্যালুগুলো দেখলে ফাটাফাট বসিয়ে বেরিয়ে চলে গেলে, চার্টটা তৈরি করলে না। এটা হয়, করা যায়, কিন্তু মার্কস কাটার একটা সম্ভাবনা থাকে, যেহেতু 5 নম্বরের অঙ্ক এত ছোট করে দিলে চলে না, সেই জন্য মার্কস কাটার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য চার্টটাকে ফেক হিসাবে ইউজ করবে, মানে চার্টটাকে তুমি দেখাবে যেমন ভাবে যে সত্যি সত্যি তুমি চার্ট ইউজ করছো, বাট সত্যি সত্যি যোগ করার দরকার নেই। বা একটা ভাবে বলতে পারো যে এই যে সামগুলো তুমি করলে ঠিকঠাক এসছে কিনা, কারণ একে তো ভ্যালু দিয়ে বসাবে, মানে নরমাল ইকুয়েশনে বসাবে, তো এই ভ্যালুগুলো ঠিকঠাক এসছে কিনা তুমি ভেরিফাই করতে পারবে। তোমার কাছে দুটো ইউজ আছে চার্টের, মানে ক্যালকুলেটরের। এখানে হলো
এবার তোমার নর্মাল ইকুয়েশনে বসালে, এবার দেখো নর্মাল ইকুয়েশনে বসিয়ে কত কষ্ট করে ও সলভিং করেছে, সলভিং 3 and 4 করে, দেখো এর বাইরে তো হাতে উপায় নেই, এটা তো করতেই হতো ওকে। কিন্তু ক্যালকুলেটর এইটাকেও তোমাকে স্কিপ করাতে পারে। তুমি নর্মাল ইকুয়েশন পর্যন্ত তৈরি করলে, মানে এই 3 আর 4 নম্বর ইকুয়েশন পর্যন্ত তৈরি করলে, সেখান থেকে ডাইরেক্ট এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। দেখবে কিভাবে আসছে, দেখো আবার হাতে ক্যালকুলেটর নাও, একবার চট করে এসিটা মেরে দাও, একবারই মারবে কিন্তু, মারলে এবার শিফটটা মারো, এই শিফট মারলে, তারপর 2 মারো, 2 মারলে এবার এখানে কি দেখাচ্ছে বলো 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 বলো, কি দেখাচ্ছে স্যার x বার সিগমা x sx এইগুলো। তারপর ডান দিকে যাও, রাইট সাইডে যাও, কি দেখাচ্ছে y বার সিগমা y sy। আবার ডান দিকে যাও, কি দেখাচ্ছে বলো abr। abr। তোমার ইকুয়েশনে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যেটা দিয়েছে, তোমার ইকুয়েশনে ওটা স্মল এ স্মল বি। ওই জন্যই বলেছিলাম ইকুয়েশনের ফর্ম চেঞ্জ করবে না। অনেকে বোকামো করে এটাকে ax প্লাস বি দিয়ে লেখে, তখন ক্যালকুলেটর থেকে যে আনসারটা পাচ্ছ আর তোমার যেটা বেরোবে সেটা অপোজিট হয়ে যাবে, তোমার তখন সমস্যা হবে, ভুল হয়ে যেতে পারে। ওই জন্য কখনো এটা করবে না, a প্লাস bx ফর্মটাকে মেনটেন করবে, ঠিক আছে? ওকে, এবার তুমি a এর নিচে কত দেখছো ক্যালকুলেটরে? 1, সো 1 মারো, ইকুয়াল মারো, 1 মারলে তারপরে একবার ইকুয়াল মারো, দেখো a এর ভ্যালু বেরিয়ে চলে আসলো। আচ্ছা এখানে a এর ভ্যালু কত বেরিয়েছে, মানে a এর ভ্যালু এখানে কত করা আছে 0.38, তোমার এখানে কত আছে 0.3780 সামথিং, তো অ্যাপ্রক্সিমেট করলে অ্যাপ্রক্সিমেটলি 0.38ই আসছে। তাহলে বুঝতে পারলে কত তাড়াতাড়ি তোমাকে আনসার দিয়ে দিল, তোমাকে সলভই করতে হলো না। এই স্নেহাশিকটা বোঝা গেছে? বুঝলে না? চলো বি এর ভ্যালুটা বার করি, একবার এসি মারো, এসি মারলাম, আবার শিফট মারছি, এই শিফট মারলাম, 2 মারলাম, ঠিক আছে? আবার ডান দিকে দুবার চলো, কারণ বিটা লাগবে, বি এর নিচে 2 লেখা আছে, তো 2 মারছি আমি, ইকুয়াল মারলাম, কত এসছে 0.996550 সামথিং, ঠিক আছে? তাহলে এখানে বি এর ভ্যালু বেরিয়েছে 0.996, মানে কাছাকাছি এসছে, ওই 2-1 ডেসিমেলের তফাৎ, ওটা কোনো তফাৎ নয়। হয়েছে? এ বি এর ভ্যালু কত সুন্দর পেয়ে গেলে না তাড়াতাড়ি। তাহলে তোমার এই সলভিং যে খাটাখাটনির পার্টটা, এটাকে টোটালি বাদ দিয়ে দেবে, এটা করবেই না, কথা বোঝা গেল? তোমার ইকুয়েশন 3 আর 4 বেরোবে, ওখান থেকে ডাইরেক্ট লিখবে সলভিং 3 and 4 উই হ্যাভ a ইকুয়াল টু দিস, b ইকুয়াল টু দিস। যদি বলে কোথা থেকে পেলে, এটা ক্লাস 5 এ শেখানো হয়, তোমাকে কখনো জিজ্ঞেস করবে না কোথা থেকে পেলে। ক্লিয়ার? বলো ক্লিয়ার। এর যে সলভিং, এই যে সলভিংটা এখন ক্লাস 5, 6, 7, 8 এ শেখানো হয়। তোমায় কখনোই বলবে না যে তুমি অনার্সের 3rd ইয়ারে পড়ো, তোমায় কখনোই বলবে না যে কোথা থেকে পেলে তার জন্য মার্কস কাটবো, চিন্তা করো না, কখনোই বলবে না। এটা তোমার টাইম সেভ করলো কিনা বলো? অনেকটা টাইম কমে গেল, অনেকটা টাইম কমে গেল, কিন্তু অ্যানসারটাও মানে মিলছিল না, এবার তো মানে সেই সমস্যাটাও মিটে গেল, আচ্ছা তাহলে স্ট্রেট লাইন ফিটিং এর ক্ষেত্রে কারোর আশা করি প্রবলেম থাকা উচিত নয়। হয়েছে? না স্যার। বেশ, এবার আসো প্যারাবোলিক ফিটিং। প্যারাবোলিক ফিটিং এর যে অঙ্কটা মানে পরীক্ষায় দিয়েছিল না, ওটা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে জান বেরিয়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো প্যারাবোলিক ফিটিং কি দিয়েছিল 2022 এ দিয়েছিল, ঠিক আছে? তাহলে a প্লাস bx প্লাস cx স্কয়ার, নর্মাল ইকুয়েশন নিয়ে আমি বলবো না, ওগুলো যখন পড়িয়েছি বলেছি, যে ভুলে গেছো সে ক্লাস দেখে নেবে একবার, ঠিক আছে? এবার দেখো তুমি আগে রিগ্রেশনটাকে সেট করো। শোনো, তোমার আগে সবার আগে আগের অঙ্ক উড়ে গেছে, আগের অঙ্ক ওড়াও, মানে ওড়াবে মানে কি, আগে এসি মারো, তারপর মেমোরিটাকে রিসেট করো, মানে শিফট মোড 3 রিসেট অল দেখাচ্ছে, ইকুয়াল মারো, এসি মারো, পুরো রিসেট হয়ে গেল। রিসেট করেছো সবাই আশা করছি। এবার এটা বলেছে প্যারাবোলিক কার্ভ ফিটিং, যার ইকুয়েশন হচ্ছে a প্লাস bx প্লাস cx স্কয়ার, ঠিক আছে? এখানে অনেক খাটতে হয়েছে, কত তাড়াতাড়ি আমরা করে ফেলবো দেখবে ক্যালকুলেটর দিয়ে। চার্ট ছাড়া তো অবশ্যই করা যায়, কিন্তু চার্ট না করলে এত ছোট হয়ে যাবে, তখন আবার মার্কস কাটার ভয়, ওই জন্য চার্ট করতে আমি বলছি, ঠিক আছে? 5 নাম্বার তো দেবে তোমাকে একটা অঙ্কে, তাই না? তো এত ছোট হয়ে গেলে কখন চার্ট করবে না, যখন লাস্ট মোমেন্টে খাতা নিতে আসছে উল্টো দিক থেকে, তখন তাড়াহুড়ো করে তুমি অঙ্কটা করছো, তখন চার্ট করবে না, ঠিক আছে? কিন্তু যখন তোমার হাতে সময় আছে, তখন তুমি চার্ট না করলে তোমার বোকামো হবে সেটা, ঠিক আছে? যখন খাতা নিতে আসছে, অঙ্কটা শেষ করলে অ্যাটলিস্ট 5 এর মধ্যে তো 3 পাবে, একদম ছেড়ে দিলে তো 1 দিয়ে ছেড়ে দেবে বা কিছুই দেবে না। তো সেই জন্য বলছি, যদিও নর্মাল ইকুয়েশন পর্যন্ত লিখলে কিন্তু 1 নাম্বার দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এবার অনেকে আবার বলবে ঠিক আছে আমি তাহলে নর্মাল ইকুয়েশন পর্যন্ত লিখে চলে আসবে, এটা করো না, ঠিক আছে? কারণ অঙ্কগুলো ছোট, 5 নাম্বারের অঙ্ক, শুধু এটাকে ছাড়া মানে নিজের মানে নাম্বারগুলোকে দিয়ে আসা, আর কোনো লাভ নেই, ঠিক আছে? চলো এবার দেখো এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে তোলো, মানে তুমি আগে মেমোরি ক্লিয়ার করেছো, এবার এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে তুলবে, মানে আগে রিগ্রেশন সেট করবে, আগে রিগ্রেশন সেট করো, এটা প্যারাবোলিক। চলো মোডে যাও,
মোডে গিয়ে REG3, তাহলে রিগ্রেশন সেট করছি। কি এটা? প্যারাবোলিক। প্যারাবোলিক মানে কোয়াড্রেটিকে পড়বে, তাহলে ডান দিকে চলো, ডান দিকে কোয়াড 3 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে 3 মারলাম, কোয়াড্রেটিকে সেট হলো। সবাই সেট করেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার ডেটাগুলোকে তুলবে। ডেটা দেখো x1 y1 কত 217, তাহলে 2 দেবে, কমা দেবে, 17 দেবে, তারপরে m প্লাস মারবে। তারপরে ডেটা কত 2.8 আর 22, তাহলে 2.8 দেবে, কমা দেবে, 22 দেবে, m প্লাস মারবে। তারপরে ডেটা কত 3 আর 40, তাহলে 3 দেবে, কমা দেবে, 40 দেবে, m প্লাস মারবে। তারপরে ডেটা কত 570, তাহলে 5 দেবে, কমা দেবে, 70 দেবে, m প্লাস মারবে। লাস্টের m প্লাসটা অনেকে ভুলে যায়, এটা একটা মানে কি বলবো, অনেকে ভুলে যায়, ঠিক আছে? তো এটা একটা বিগ মিস্টেক, এটাকে খেয়াল রাখবে, নাহলে কিন্তু ভুলভাল আনসার আসবে। এবার চেক করে নাও ডেটাগুলো ঠিক তুলেছো কিনা। তাহলে লাস্টে মানে নিচের বাটনটা মারো, রিপ্লেস যে 4টে বাটন তার মধ্যে নিচেরটা মারো। নিচেরটা মারলে x1 দেখাচ্ছে, আরেকবার মারলে x2 দেখাচ্ছে, আরেকবার মারলে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, আবার চলে মানে আগেটা x1 y1 ছিল, এবার x2 দেখাচ্ছে, x2 2.8, হ্যাঁ ঠিক আছে, x2 দেখাচ্ছে, y2 দেখাচ্ছে, তারপরে আবার ফ্রিকোয়েন্সি দেখাবে, তারপরে x3 y3 আবার ফ্রিকোয়েন্সি, তারপরে x4 y4 আবার ফ্রিকোয়েন্সি। বাস এসি মেরে চুপচাপ থাকো। শোনো এবার কথাটা, তুমি রিগ্রেশন সেট করেছো, তারপরে ডেটা তুলেছো, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই যে তুমি চার্টগুলো করেছো, যোগ করতে সময় লাগবে তো? দেখো যোগ করতে তো অবশ্যই সময় লাগবে। তারপরে আরেকটা কথা, যোগ করে যেটা আসছে সেটা ঠিকঠাক হলো কিনা সেখানেও একটা ব্যাপার, কারণ এখানে একটা চালাকি আছে জানো তো। কেউ তোমার চার্টের এই 4টে জিনিস দেখবে না, মানে এই 1 2 3 4 এর জন্য কত কত xi yi xi স্কয়ার xi কিউবের ভ্যালু xi টু দি পাওয়ার 4 এর ভ্যালু, এ কেউ মেলাবে না। সবাই মেলাবে টোটাল গুলো, বা আরো যদি মানে ফাঁকিবাজ লোক হয় তাহলে নরমাল ইকুয়েশন 3টে কি আসলো সেটা মেলাবে, বাস আর কিছু মেলাবে না। তাহলে 3টে নরমাল ইকুয়েশন ঠিকঠাক থাকা মানে তুমি সেফ, ঠিক আছে? শুধু এটা দেখানো যে হ্যাঁ আমি সত্যি সত্যি চার্ট থেকে করেছি, আমি ক্যালকুলেটর ইউজ করে করিনি, তাই জন্য চার্টটা করা, আর কিছু না। তাহলে চলো চার্টের ভ্যালুগুলো, সামগুলোকে একবার, টোটালগুলোকে একবার মিলিয়ে নেওয়া যাক, ঠিক আছে? বা আমি খাটবই না, আমি ডাইরেক্ট সামগুলোকে বসাবো ক্যালকুলেটর থেকে, ঠিক আছে? শুধু আমি দেখানোর জন্য চার্টগুলো রেডি করবো, বাকিটা ক্যালকুলেটর থেকে বসাবো। চলো এবার শিফট, তারপরে 1, তাহলে সামেশন এক্স ভ্যালু বার করতে চাই, তাহলে 2 মারছি, 2 মারে ইকুয়াল মারছি, সামেশন এক্স এসছে আমার 12.8, হ্যাঁ সত্যি সত্যি 12.8 এসছে, ঠিক আছে? চলো আবার এসি মারো, আবার শিফট মারো, 1 মারো, সামেশন এক্স স্কয়ার, তাহলে আবার 1 মারো, আবার ইকুয়াল মারো, তাহলে হ্যাঁ ভ্যালু এসছে 45.84, এখানে সত্যি সত্যি 45.84 এসছে। তাহলে বাকিগুলো বার করতে পারবে একইভাবে। কিছু জিনিস ডান দিকে আছে, ডান দিকে গিয়ে গিয়ে বার করতে হবে, যেমন আগেরটাই করেছো। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সামগুলো হয়ে গেল। এবার 3টে নরমাল ইকুয়েশন এই পর্যন্ত লিখে নিলে। এবার দেখো এবিসির ভ্যালু বার করতে গিয়ে জান কয়লা হয়ে গেছে। দেখো ক্যালকুলেশন দেখো, এবিসির ভ্যালুর ক্যালকুলেশন দেখো, জান রীতিমতো কয়লা হয়ে গেছে, ঠিক আছে? জান বলে আর কিছু নেই। হ্যাঁ, তো এইখানে তোমাকে পুরো কি বলবো, রোহিত শর্মা টাইপ একটা ক্যালকুলেশন আছে। রোহিত শর্মা বলেছো তো, রোহিত শর্মা টাইপ কেন বললাম দেখবে, দেখলেই বুঝতে পারবে। দেখো এবার চলে আসছি তোমার এখানে, আবার একবার এসি মারো, ঠিক আছে? এসি মারো, এবার শিফট মারো, 2 মারো, ঠিক আছে? এবার রোহিত শর্মা চলে এসছে, ডান দিকে যাও, ডান দিকে যাও, দেখো এবিসি দেখতে পাচ্ছ, দুবার ডান দিকে গেলে দেখতে পাচ্ছ কি পাচ্ছ? তাহলে তাহলে তুমি এবিসির ভ্যালু চাও, এখানে এবিসির ভ্যালু কত বেরিয়েছে দেখতেই পাচ্ছ। কোথায় গেল ভ্যালু এবিসির? এই যে দেখো, যেমন 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 এই যে যেমন সি এর ভ্যালু আমি চোখে দেখতে পাচ্ছি, বি এর ভ্যালু দেখতে পাচ্ছি, এটা বি এর ভ্যালু বেরিয়েছে, এটা সি এর ভ্যালু বেরিয়েছে, আর এ এর ভ্যালু এটা বেরিয়েছে। চলো আমাদের রোহিত শর্মা আনসার সেম দেয় কিনা দেখা যাক। দেখো আমি এবার এ এর ভ্যালু বার করছি, তাহলে এই 1 মারলাম, 1 মানে ইকুয়াল মারলাম, দেখো কত এসছে, -16.5763 সামথিং এসছে। এখানে কত এসছে মাইনাস, কোথায় গেল এর ভ্যালু? এই তোমার এর ভ্যালুটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, ঠিক আছে? যাই হোক, ক্যালকুলেশন মাথা খারাপ করে দেওয়ার মতো ক্যালকুলেশন, ভুল হয়েছে সেটা দোষের নয়, ক্যালকুলেশনটা এরকম, ঠিক আছে? যাই হোক, সো মাইনাস, দেখো এই ভুলগুলো কিন্তু হবে না ক্যালকুলেটর দিয়ে করলে। মাঝখানের ক্যালকুলেশন থেকেও বাঁচোয়া, তুমি বেঁচে গেলে, তোমায় করতে হচ্ছে না মাঝখানের ক্যালকুলেশন, প্লাস এই ভুলগুলো হবে না, ঠিক আছে? -15 পয়েন্ট মানে -16 পয়েন্ট যা এসছে ওটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছ, যে সলভিং 1 2 3 এই তিনটে ইকুয়েশন, মানে নরমাল ইকুয়েশন যেটা বার করেছো 4 5 6, সলভিং 4 5 6 উই হ্যাভ a ইকুয়াল টু দিস, b ইকুয়াল টু দিস, c ইকুয়াল টু দিস, ডাইরেক্ট বসিয়ে দেবে। চলো বি এর ভ্যালুটা বার করা যাক। এসি মারো, এসি কিন্তু মারবে, এসি না মারলে কিন্তু ভুল আনসার আসবে, বারবার বলছি এই জায়গাটা। শিফট মারবে, 2 মারবে, আবার দুবার ডান দিকে যাবে, বি এর ভ্যালু বার করার জন্য আবার 2 মারবে, ইকুয়াল মারবে, কত এসছে 15.4688। দেখি তোমার কত আছে এখানে 15, বি এর ভ্যালু কোথায়? বি এর ভ্যালুটা ভুল এসে গেছে, এটাও ভুল এসে গেছে। যাই হোক ঠিক আছে, সমস্যা না, তুমি ক্যালকুলেটরই করবে আলটিমেটলি, সমস্যা কিছু হবে না। চলো আরেকবার এসি মারো, শিফট মারো, 2 মারো, দুবার ডান দিকে যাও,
সি এর ভ্যালু চাও তাহলে 3 মারো, ইকুয়াল মারো 0.3774 সামথিং, এটাও ভুল এসছে একটু, 0.40 মানে 4401। আবার ভুল নাও আসতে পারে, আমি এটাও বলতে ভুলে গেছি, সেটা হলো তুমি যে ডেটাগুলো নিয়ে কাজ করেছো মেবি তারা অ্যাপ্রক্সিমেট ডেটা, ঠিক আছে, তো ওই অ্যাপ্রক্সিমেট ডেটার জন্য আনসারগুলো হেরফের হয়ে গেছে, হয়তো ভুল এসেছে, যে তোমার ক্যালকুলেশনে যে ভুল হয়েছে তা বলা যাবে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি মার্কস পেয়ে যাবে, হয়তো বলা যায় না, যে যদি তুমি অ্যাপ্রক্সিমেশনগুলো নিয়ে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে আনসারগুলো ওরকমই আসবে। তো দুদিক থেকে তুমি সেফ, এক হচ্ছে ক্যালকুলেশন করতে হচ্ছে না, আর দুই হচ্ছে ক্যালকুলেশনে ভুল আসার কোনো চান্স নেই, যেখানে করছোই না, যেটা নেই সেখানে আবার কি ভুল হবে বলো তো। সুতরাং দুদিক থেকে তুমি বেঁচে গেলে। ক্যালকুলেশন করার যে বিপুল টাইম নষ্ট হয়, যে হিউজ টাইম লাগে, ক্যালকুলেশনটা করতে গিয়ে কম টাইম লাগবে, এখান থেকে শুরু হয়েছে ক্যালকুলেশন, সলভিং 4 and 5, তারপর সলভিং 4 and 6, তারপরে ফাইনালি বসিয়ে দাও ভ্যালুগুলো, তারপরে ফাইনালি বেরোবে। এই এত মাথা খারাপ তোমার হচ্ছে না, ডাইরেক্ট প্যারাবোলার ইকুয়েশন বেরিয়ে চলে আসছে, এবিসি বসিয়ে দেবে, ডাইরেক্ট প্যারাবোলার ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে? এই সবাই বুঝলে? হ্যাঁ স্যার, তাহলে যেটা মাথায় রাখতে হবে তোমাকে, প্যারাবোলার ইকুয়েশনটা কিন্তু এটাই ধরবে, এটাই, মানে ধরো আমি এটাই কেন বলছি, ধরো তোমার ইচ্ছা হলো তুমি ধরবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তুমি এসে আমাকে বললে এটাও তো প্যারাবোলার ইকুয়েশন হয়, কিন্তু তোমার ক্যালকুলেটর তো এবিসি ওইটা বোঝে না, ও তো অ্যাকচুয়ালি একটা কম্পিউটার যাকে প্রোগ্রাম করে তৈরি করা হচ্ছে, এবং ওকে যেটা এবিসি বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই ফর্মে a প্লাস bx প্লাস cx স্কয়ার। এবার তুমি তোমার ব্রেন লাগিয়ে প্যারাবোলার ইকুয়েশনটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c করলে তোমার ক্যালকুলেটর কিন্তু সেম আনসার দেবে না, তখন উল্টোটা দেবে, মানে তোমার যেটা c ওর সেটা a, তোমার যেটা b ওর সেটা b, তোমার যেটা a ওর সেটা c। অর্থাৎ তুমি এবার যখন এবিসি গুলো ক্যালকুলেটর থেকে পেলে a আর c এর ভ্যালু এক্সচেঞ্জ হয়ে বসে আছে, এইগুলো কিন্তু সাবধানে থাকবে, বুঝতে পারছি? স্যার প্যারাবোলার a প্লাস bx স্কয়ার ওই যে ইকুয়েশনটা হবে না, আছে ওটা ক্যালকুলেটর থেকে করা যাবে না, ওটা ক্যালকুলেটর থেকে করা যাবে না, এমনিতেও ওটা ছোটই হয়, যেমন ধরো এই অঙ্কটা দেখো, ওটা করা যাবে না, ঠিক আছে, এমনিতে ওটা ছোট হয়, ওটা নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। এই যে তুমি বলো এই অঙ্কটা কি বড় হয়েছে, বলো? হয় না স্যার, ঠিক আছে, এটা কিন্তু হাতে করতে হবে, কিচ্ছু করার নেই, এটা হাতে করতে হবে। বড় জোর তুমি চার্টের টেবিলগুলো মেলাতে পারো, আর কিচ্ছু মেলবে না, মানে টেবিলগুলো কেন মেলাতে পারো বলছি, চলো একবার করো, আবার চলো এটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আগেরটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এবার এসি মেরে দাও, রিসেট করো মেমোরিটাকে। এই মৌমিতা তুমি বুঝলে তো নাকি? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। কেন, মেসে আর কারোর ক্যালকুলেটর নেই? কারোর থেকে একটা জোগাড় করে নিতে পারো তো। সবার তো আর একদিনে পরীক্ষা নয় রে বাবা, জুনিয়র আছে, তোমার তো দুটো জুনিয়র আছে, ফার্স্ট সেম থার্ড সেম, তুমি তো ফিফথ সেমে পড়ো, কারণ না কারোর থেকে তো পেয়েই যাবে, দেখো না। একজন আছে, একজন তো আমাদের মেসে থাকে, তার নেই বলছে। দেখো কথা বলে ফার্স্ট সেম তো তোমাদেরকে রীতিমতো ভয় করবে, এখন তোমরা তো এখন দিদিগিরি দেখাবে, ফার্স্ট সেম তো ভয় পাবে তোমাদের, দিদিগিরি দেখিয়ে ক্যালকুলেটর একটা জোগাড় করে নাও, আর কি আছে, ঠিক আছে, ভয়টাই দেখাও, আর কি আছে, ঠিক আছে, সত্যি সত্যি ভয় দেখাতে শুরু করো না, তখন আমি চাপে পড়ে যাবো। কে বলেছে ভয় দেখাতে? অর্পণ স্যার বলেছে। তো তখন বিকেল বেলা বলে দিলে আমি গিয়ে পাল্টে আনতাম, ক্যালকুলেটর এত রাতে আমি যেতেও পারবে না ডায়মন্ডে। ক্যালকুলেটর পাল্টে আনবে নাকি? ব্যাটারি কাল সকালে পাল্টে? আরে ভাই, কাল তো তোমার দুটোই এক্সাম, তুমি সকালবেলা 8টার সময় পাল্টে নেবে। দোকান তো খুলবে কখন জানি না। আরে কেউ না কেউ খুলেই যাবে, ওর তো চাপ নিচ্ছ কেন? দোকান তো তাকে চালাতে হবে নাকি, সে ঘরে বসে থাকলে তো দোকান চলবে না, ঠিক আছে? দোকান ব্যাস হয়ে গেল, আবার কি আছে, একটা না একটা দোকান পেয়েই যাবে, ওটা কোনো কথা হলো? অত বড় এলাকা, গরিব দোকান। আমাকে নিজেকে তো প্র্যাকটিস করতে হবে একটু, আর তোমার এটা প্র্যাকটিস করতে আধ ঘন্টা বেশি লাগবে না, চাপ নেই, তুমি তো দেখে নিচ্ছ। দেখো ধরো আমি a প্লাস bx স্কয়ার করতে চাই, তাহলে মোড নেবে, রিগ্রেশন সেট করবে, রিগ্রেশন সেট করে চলে আসবে তোমার কোয়াড্রেটিকে, ঠিক আছে, তারপর ডেটা তোলো, চলো 1.0 তোলার দরকার নেই, 1 তোলো, সিম্পল 1.1 m প্লাস 1.5 1.3 m প্লাস 2 1.6 m প্লাস 2.5 2 m প্লাস 3 2.4 m প্লাস, হয়ে গেল তোলা, ডেটা শেষ। এবার চেক করে নিতে পারো x1 এসে ঠিকঠাক, xy1 এটা কোথায় পুট করছেন স্যার? ওই লিনিয়ারে মানে কোয়াড্রেট থেকে? কোয়াডেই পুট করব,
কোয়াডে না পুট করলে এইগুলো আসবে না, এই যে xi টু দি পাওয়ার 4 xi স্কয়ার yi এগুলো কোয়াড ছাড়া আসে না। আচ্ছা স্যার, আচ্ছা ওই 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 সামগুলো কোয়াড ছাড়া আসবে না। ও বুঝে যাবে না তুমি কোনটা করছো, সেই অনুযায়ী তোমাকে সাম দেখাবে, ঠিক আছে? আমি ভ্যালুগুলো চেক করে নিই যে ঠিকঠাক তুললাম কিনা, নাহলে সাম মিলবে না আবার। হ্যাঁ ঠিক আছে, চলো এসি মেরে দিচ্ছি। এবার চলে আসো, সামগুলো ক্যালকুলেট করে নাও, বাকি আর কিছু করতে পারবে না, শুধু সাম ক্যালকুলেট করে তোমাকে এবার নিজে সলভ করতে হবে। এই সলভিংগুলো কিছু নেই, ক্রস মাল্টিপ্লিকেশনে ফেললে চলে আসবে, শুধু এ আর বি দিয়ে তো আছে। দেখো আমি ক্রস মাল্টিপ্লিকেশনে করেছি, বেশি বড় হয়নি, এটা করতে হবে নিজেকে, কিছু করার নেই, সামগুলো চলে আসবে। যেমন আমি শিফট চিপে 1 মারলাম, শিফট চিপে 1 মারতে ধরো আমি সামেশন xi স্কয়ার দেখতে চাই, তাহলে 1 মারলাম, ইকুয়াল মারলাম, এই 22.5 ঠিকই এসছে, একদম মিলে গেল। সুতরাং এইগুলো চাপের ব্যাপার না, এগুলো সাম পর্যন্ত এখান থেকে চলে আসবে। তুমি যে কোনো সাম পর্যন্ত, ধরো তুমি xi টু দি পাওয়ার 4 ক্যালকুলেট করতে চাও, ঠিক আছে? xi টু দি পাওয়ার 4 ক্যালকুলেট করার জন্য এই যে 3 মারো, চলে আসবে 142 পয়েন্ট, একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? সাম পর্যন্ত আসবে, এই প্যারাবোলাটার ক্ষেত্রে সাম পর্যন্ত আসবে। এর বাইরে যদি তুমি করতে চাও তোমাকে একটু নিজে হাতে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এই প্যারাবোলাটা দিলে তোমাকে ক্যালকুলেশনটা নিজে হাতে করতে হবে, কিন্তু এর ক্যালকুলেশন বড় নয়, ক্রস মাল্টিপ্লিকেশন করবে ছোট হয়ে যাবে, একদম ছোট। দেখো যেভাবে মানে আগের প্যারাবোলাটার ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন সত্যিই বড় ছিল, এটা বড় নয়, ঠিক আছে? ছাড়ো। আচ্ছা এবার নেক্সট এক্সপোনেনশিয়ালটা বলে দিই। চলো এক্সপোনেনশিয়ালে কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালে কিন্তু তোমার, আচ্ছা পাওয়ারটাই বলি আগে, পাওয়ার এটা, ঠিক আছে? পাওয়ারটাই বলি। চলো পাওয়ার বলেছে, তাহলে ফটাফট ডেটা তোলো। চলো এই আগে মেমোরি ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে নিলাম। এবার ডেটা তোলো, এই মানে আগে রিগ্রেশন সেট করো। রিগ্রেশনে এটা পাওয়ার x টু দি পাওয়ার b আছে, তাহলে পাওয়ার সেট করো। পাওয়ার মানে ডান দিকে গিয়ে 1 সেট করে দিলে রিগ্রেশন সেট হয়ে গেছে, ঠিক আছে? আবার একবার এসি মারো যদি কিছু থাকে, নাহলে মারার দরকার নেই, ছেড়ে দাও। এবার ডেটা তোলো 1, ডিফারেন্সিয়েশনের পরে কি করব এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে? এটা এক্সপোনেনশিয়াল করছি না, এটা পাওয়ার করছি। পাওয়ারটা সেট করো, ডান দিকে যাও, পাওয়ার রিগ্রেশনটা সেট করো। যেমন লিনিয়ার সেট করলে, যেমন কোয়াড্রেটিক সেট করলে, একইভাবে পাওয়ার সেট করবে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ডেটা তোলো 1 আর 5 লিখে m প্লাস, তারপর 2 আর 2,6.3 লিখে m প্লাস, তারপর 3,7.2 লিখে আবার m প্লাস। ডেটাগুলো যদি তুলতে ভুল হয়ে যায়, এডিট করা কিন্তু আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? যে কিভাবে এডিট করতে হয়। 4,7.9 লিখে আবার m প্লাস, 5,8.5 লিখে আবার m প্লাস। 5টা ডেটা তুলে নিয়েছো, একটু কষ্ট করে চেক করে নেবে যে হ্যাঁ ঠিকঠাক তুললাম না ভুলভাল তুলে ফেললাম। যদি ভুল হয় তাহলে চেক করার উপায় আছে, চেঞ্জ করার উপায় আছে। আচ্ছা আমি একটু জেনে নিই, সুমন ঠিক আছে তো, বোঝা গেল তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা সোহান তুমি বুঝেছো? সুদীপ বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা রাজন ক্লিয়ার? দিশা ক্লিয়ার? দিশা? হ্যাঁ স্যার। আচ্ছা শীর্ষেন্দু ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। রঞ্জন ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন। বাকিদের জিজ্ঞেস করলাম না মানে এই নয় যে তোমরা বলবে না, যদি প্রবলেম থাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা 5টা ডেটা তুললাম, আমি আর চেক করছি না, ঠিকঠাকই আশা করি তুলেছি, ভুল হলে পরে দেখা যাবে। এবার এখানে কিন্তু সমস্যা, এখানে যেহেতু লগ আছে না, পাওয়ার কার্ভের ক্ষেত্রে একটু সমস্যা আছে। পাওয়ার কার্ভের ক্ষেত্রে যেহেতু লগ আছে না, প্রবলেম হচ্ছে এই জায়গায় যে লগের ক্ষেত্রে কি হয়, আমাদের মানে ওরা ক্যালকুলেটর যেভাবে ক্যালকুলেশন করে, আমরা যেভাবে ক্যালকুলেশন করি সেম আসে না। তো সেই জন্য না এখানে কয়েকটা প্রবলেম আছে। যেমন ধরো আমি এখানে কি করেছি, আমি অঙ্কটা করার সময় লগ অফ স্মল ওয়াই কে ক্যাপিটাল ওয়াই ধরেছি, লগ অফ স্মল এক্স কে ক্যাপিটাল এক্স ধরেছি, তারপর লগ অফ এ কে ক্যাপিটাল এ ধরেছি, আর স্মল বি কে ক্যাপিটাল বি ধরেছি। সেই জন্য না এখানে আমার ওই স্মল এক্স আই স্মল ওয়াই আই সামগুলো যেহেতু লাগে না, তো ওগুলো আমার চিন্তা করে লাভ নেই। আর এই ক্যাপিটাল ওয়াই আই ক্যাপিটাল এক্স আই ইন্টু ক্যাপিটাল ওয়াই আই এইগুলো কিন্তু আসবে না। এই ক্ষেত্রে কিন্তু চার্টটা তোমাকে বানাতে হবে। এই ক্ষেত্রে শুধু তুমি আনসার মেলাতে পারবে যে হ্যাঁ আনসারটা ঠিক আসলো কিনা। কিভাবে আনসারটা মেলাবো? পাওয়ার কার্ভ এবং এক্সপোনেনশিয়াল কার্ভের ক্ষেত্রে অনলি আনসার মেলানো যাবে, চার্টের কোনো হেল্প করবে না তোমাকে, ঠিক আছে? কারণ ওখানে লক থাকে, ওখানে তুমি ক্যালকুলেটর থেকে কোনো হেল্প পাচ্ছ না, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। ওখানে কিন্তু তোমায় ফুল অঙ্ক করতে হবে নিজে হাতে, যেহেতু এটা দুটো ইকুয়েশন সলভ করতে হচ্ছে, দুটো ভেরিয়েবলে, কান্নাকাটির কোনো দরকার নেই। 3টে ভেরিয়েবল থাকলে একটু কান্নাকাটি করার দরকার হয়, কারণ ওখানে বেশি সময় লাগে, বেশি খাটতে হয়। এখানে দুটো ভেরিয়েবলের ব্যাপার, সুতরাং কান্নাকাটি করে লাভ নেই। এবার চলো এ আর বি এর ভ্যালুগুলো কিভাবে পাবো। এখানে কিন্তু ফাইনালি স্মল এ এর ভ্যালু আর স্মল বি এর ভ্যালু তোমার ক্যালকুলেটর দেবে। তুমি যদি ভেবে থাকো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর ভ্যালু মেলাবো, কোনোদিন পাবে না,
ঠিক আছে, কারণ ওখানে লগের ব্যাপার আছে। অনলি ফাইনাল ভ্যালু তোমাকে দেবে, অর্থাৎ ফাইনাল ইকুয়েশনে এ আর বি এর ভ্যালু কি আছে সেটা তুমি ওখান থেকে ভেরিফাই করতে পারবে ক্যালকুলেটর থেকে। চলো ভেরিফাই করব। যা ছিল রেখে দিয়েছো, শুধু এসি মেরে রেখে দিয়েছো। এবার শিফট 2, ঠিক আছে, শোনো ভালো করে ঠান্ডা মাথায়, জাস্ট ছোট্ট একটা কথা বলবো। শিফট 2 চিপলে এক্স বার সিগমা এক্স এস এক্স দেখাচ্ছে, ডান দিকে যাও ওয়াই বার সিগমা ওয়াই এস ওয়াই দেখাচ্ছে, আবার ডান দিকে যাও এ বি আর দেখাচ্ছে। আর মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। ছাড়ো এখন, তোমার লাগছে না আর এখানে। তুমি এ আর বি এর ভ্যালু চাও, 1 মারো, ইকুয়াল মারো। এ এর ভ্যালু আসছে 5.005 সামথিং। এখানে অঙ্কটা করার সময় 5.02 এসছে। দেখো এটা কেন এসছে আমি বলি। তার কারণ হচ্ছে আমরা আগে যে স্টেপগুলো করেছি প্রত্যেকটা স্টেপে অ্যাপ্রক্সিমেট আনসার নেওয়া হয়েছে। প্রত্যেকটা স্টেপে 4 ডেসিমেল প্লেসকে 3 ডেসিমেল বা 8 ডেসিমেল প্লেসকে 2 ডেসিমেল এইভাবে করা হয়েছে, যার কারণে এই হেরফেরটা হয়। এটা ভুল নয়, এটা হতেই পারে। হাতে অঙ্ক করলে এই ভুল এইগুলোকে ভুল বলে ধরা হয় না হাতে অঙ্ক করলে, কিন্তু অঙ্কটা যখন কম্পিউটারে হয় বা ক্যালকুলেটরে হয় তখন অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা পাওয়া যায়। হাতে অঙ্ক করলে কোনোদিন অ্যাপ্রক্সিমেট আনসার অতটা পাওয়া যায় না। যদিও পেতে হয়, তোমাদের 6 সেমিস্টারে প্রথম চ্যাপ্টার আছে নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা পেপার আছে 6 সেমিস্টারে যখন উঠবে সিসি 14 এ, সেখানে প্রথম চ্যাপ্টারই আছে অ্যাপ্রক্সিমেশন রুল। সেই অ্যাপ্রক্সিমেশন রুল যখন আমি শেখাবো তোমাকে, তখন তুমি বুঝতে পারবে যে হাতে ক্যালকুলেশন করেও অ্যাকুরেট আনসার পাওয়া যায়। এবার সেটা কি করে পাওয়া যায়, ওটা অ্যাপ্রক্সিমেশন রুলে শেখানো, ওই চ্যাপ্টারেই সেটা পড়ানো হয়। এবং সেখানে কতটা অ্যাপ্রক্সিমেট করা যায়, কিভাবে অ্যাপ্রক্সিমেশন করতে হয় ডিটেলসে বলা থাকে। যতক্ষণ না তুমি 6 সেমিস্টার পড়ছো ধরে নেওয়া হবে ওইগুলো তুমি জানো না। সুতরাং তোমার ক্ষেত্রে ওটা কোনো চাপের ব্যাপার নয়। এইটুকু হেরফের হতেই পারে। 5.00 আর 5.02 ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। চলো এসি মারো, বি এর ভ্যালু দেখে নাও। শিফট 2, ডান দিকে দুবার যাও, বি এর ভ্যালুর জন্য আবার 2 ইকুয়াল। দেখো বি এর ভ্যালু আমার এসছে 0.3295 সামথিং, তো আমি এখানে ইউজ করব 0.33। যেহেতু এটা হাতে করা 0.32 আসতেই পারে, সমস্যার কিছু নেই। সুতরাং আনসার ভেরিফাই করা যাবে যদি পাওয়ার কার্ভ দেয়, আর কিছু করা যাবে না, ঠিক আছে। বোঝা গেল? ঠান্ডা মাথায় জিনিসটা ঢোকাও। হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার এই রাজশেখর ঠিক আছে, আদার্স ঠিক আছে। হ্যাঁ স্যার। পাওয়ার কার্ভের ক্ষেত্রে তুমি কোনোদিনও চার্ট বা সাম তৈরি করতে পারবে না ক্যালকুলেটরের সাহায্যে, কারণ এখানে লগের ব্যাপার আছে। একই কথা এক্সপোনেনশিয়ালের জন্য। চলো এক্সপোনেনশিয়ালটা ফেলো এবার ডেটাটা। চলো কোথায় গেল? হ্যাঁ, আগে ক্লিয়ার করো, মেমোরি ক্লিয়ার করো, চাটপট। এগুলো যেন বেশি সময় না লাগে। এতগুলো অঙ্ক হাতে করছো, সময় লাগার কথা নয়, ঠিক আছে। ক্লিয়ার করলে এবার আগে রিগ্রেশন সেট করো, মোডে যাও, REG 3। এবার এটা তোমার এক্সপোনেনশিয়াল দিয়েছে, মানে a × b টু দি পাওয়ার x ফর্মে আছে, তাহলে 3 মারো, এক্সপোনেনশিয়ালে সেট হয়ে গেল রিগ্রেশন। এবার ডেটা তোলো 1,4, এটা m প্লাস, ঠিক আছে। 1.5, 0.9 m প্লাস, ঠিক আছে। 2, আচ্ছা এই যে অঙ্কগুলো দেখছি তোমাদের অনেকেরই হয়তো ভাবছো যে অঙ্কগুলো কোথা থেকে আসলো। এই অঙ্কগুলো সব ক্লাসে করানো অঙ্ক, বা দুই একটা হয়তো হোমওয়ার্কও ছিল, ঠিক আছে, মিক্সড আছে। ওকে, অলরেডি সেগুলো তোমাদের কাছে আছে। এগুলো জাস্ট আমি ক্যালকুলেটরের ইউজটা বলে দিচ্ছি একবার, আর কিছু না। 1.2, 2 আর 1.2 m প্লাস, 2.5, 2 m প্লাস, ঠিক আছে। হয়ে গেল, ডেটা তোলা কমপ্লিট। এবার চলে এসো, তোমার এখানেও কিন্তু চার্টে কোনো হেল্প হবে না, তার কারণ হচ্ছে এখানেও কিন্তু লগের ব্যাপার রয়েছে। সুতরাং চার্ট তোমাকে কোনো হেল্প করতে পারবে না। সোজাসুজি চলে এসো আনসারে। এই অঙ্কটার আনসারে ক্যালকুলেশনটা অনেক ডিফারেন্ট হয়েছে, সুতরাং মাঝখানে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল করেছো। তো যাই হোক, সেটা তুমি তো আর সত্যি সত্যি হাতে সলভ করছো না পরীক্ষায় গিয়ে। 3 আর 4 নম্বর ইকুয়েশন লিখবে। হেন্স উই হ্যাভ a = b = দেখো a = ক্যাপিটাল A ক্যাপিটাল B এর ভ্যালু কিন্তু খবরদার লিখবে না। তুমি কিন্তু স্মল a স্মল b এর ভ্যালু পাচ্ছ ক্যালকুলেটর থেকে, ক্যাপিটাল A ক্যাপিটাল B এর ভ্যালু পাচ্ছ না। তুমি পাচ্ছ কার ভ্যালু? এই স্মল a এর ভ্যালু আর এই স্মল b এর ভ্যালু। ক্যালকুলেটর থেকে এই দুজনের ভ্যালু পাচ্ছ। খেয়াল রাখবে জিনিসটা। ভুল করে আবার ক্যাপিটাল A ক্যাপিটাল B লিখে দিয়ে বসে দেখো না, কারণ মাঝখানে ক্যালকুলেশনটা তুমি করছো না, তোমার জায়গায় ক্যালকুলেটর করছে। চলো ডেটা তুলেছো, আমি আর ডেটা মেলাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই মেলাবে ডেটা, তাড়াহুড়ো করবে না, ডেটাটাকে মেলাবে। যদি ভুল থাকে এডিট করে নেবে। এসি মারলাম, আমি শিফট মারলাম, কোথায় গেল 2 মারলাম, আমার লাগবে a আর b এর ভ্যালু, ডান দিকে দুবার গেলাম, a এর ভ্যালুর জন্য 1 মারলাম, a এর ভ্যালু চলে এলো 0.16। হ্যাঁ, এখানে a এর ভ্যালু ঠিক আছে, 0.1608 এসছে, 0.16 নেওয়া হয়েছে, ঠিক আছে, একদম ঠিক আছে। b এর ভ্যালুটা মনে হচ্ছে ভুল আছে। চলো আবার এসি মারলাম, শিফট মারলাম, 2 মারলাম, দুবার ডান দিকে গেলাম, b এর জন্য 2 মারলাম, ইকুয়াল মারলাম 1.023 সামথিং, আর এখানে 2.78, অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। যদি 1.78 ও থাকতো আমি কিন্তু কিছু বলতাম না, যেহেতু 2.78 এসে গেছে, একটু মার্কস কাটবে এই যদি ভ্যালুটা এতটা চেঞ্জ হয়, ঠিক আছে। ওকে, বাট হয়তো 5 এর মধ্যে 3 দেবে সেক্ষেত্রে, বা 4ও দিতে পারে, বলা যায় না। কিন্তু তুমি তো ক্যালকুলেটরে করছো, তো তোমার তো ভুল হওয়ার কথা নয়। ভেতরের ক্যালকুলেশন তো তোমার দেখবে না, অ্যাকচুয়ালি দেখবে কোনটা, ভালো করে শোনো। যিনি খাতা দেখবেন তার এত সময় নেই যে তোমার পুরো ক্যালকুলেশন দেখবে। তুমি দেখবেন যে তুমি কার্ভটা কি ধরেছো,
তিনি দেখবেন যে তুমি লগ নিয়ে ক্যালকুলেশনটা কি ফর্মে সাজিয়েছো। ফাইনালি তারপরে দেখবেন তুমি নর্মাল ইকুয়েশনগুলো কি ফর্মুলা নর্মাল ইকুয়েশনের ফর্মুলা দুটো কি লিখেছো, তারপরে দেখবেন তোমার নর্মাল ইকুয়েশন কি বেরিয়েছে এই পর্যন্ত দেখবে, তারপর ডাইরেক্ট আনসার দেখবে, ভেতরে চার্ট ফাট কিছু দেখবে না, শুধু দেখবে তুমি চার্ট করেছো কি করোনি, ব্যাস। ঠিক আছে, সুতরাং তোমার আনসার ঠিকঠাক থাকলে, বাকি নর্মাল ইকুয়েশন ঠিকঠাক থাকলে তুমি ফুল মার্কস পাচ্ছ। তোমার নর্মাল ইকুয়েশন আনসার এগুলো ঠিকঠাক থাকলে তুমি ফুল মার্কস পাচ্ছ, সুতরাং তোমার চিন্তা করে লাভ নেই। ওকে, এই হয়ে গেল সব রকমের কার্ভ ফিটিং। আর যেটা বললাম a প্লাস বি এক্স স্কোয়ার কিন্তু শুধু সাম পর্যন্ত চেক করতে পারবে, আনসার চেক করতে পারবে না ক্যালকুলেটর থেকে। লাস্ট আর একটা অঙ্ক আমি করিয়েছিলাম রিগ্রেশনের অঙ্ক, ঠিক আছে, রিগ্রেশন লাইন কিভাবে বার করতে হয় তার অঙ্ক, সেটাও কিন্তু ক্যালকুলেটর থেকে করা যায়। যেমন ধরো এই অঙ্কটা আমি করিয়েছিলাম, এটা আমার ক্লাস নোটেই আছে, ঠিক আছে, শুধু আমি ভ্যালুগুলো বার করে দিইনি, বলেছিলাম ক্যালকুলেট করে নেবে নিজে। অবটেন দ্য রিগ্রেশন লাইন্স ফর দ্য ফলোইং ডেটা, এটাও ক্যালকুলেটর থেকে পুরো করা যায়। মানে তুমি ফর্মুলাগুলো লিখলে যে এক্স বারের ভ্যালু, ওয়াই বারের ভ্যালু, এস এক্স স্কোয়ারের ভ্যালু, সেখান থেকে এস এক্স এর ভ্যালু, আর এর ভ্যালু, এস ওয়াই এর ভ্যালু লিখে ফেললে, বি তারপরে তুমি, আচ্ছা বলছি এবার ক্যালকুলেটর থেকে কিভাবে করবে সেটা বলছি। চলো ক্যালকুলেটর ধরো মেমোরি ক্লিয়ার করো, এসি মারো, মেমোরি ক্লিয়ার করো চুপচাপ, তাহলে রিসেট করে দাও, হয়ে গেল রিসেট ডান। এবার ডেটা তুমি আগে, এটা তো রিগ্রেশন লাইন, তাই জন্য রিগ্রেশনে এসো, লাইন করো, মোডে যাও, রিগ্রেশনে যাও, লাইন করো, রিগ্রেশন সেট করে দিলে, ঠিক আছে। এবার ডেটাগুলোকে তোলো, যেমন এখানে অনেকগুলো ডেটা আছে, এই ধরনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 1 আর 9 তুললে m প্লাস মারলে, তারপর 2 আর 8 তুললে m প্লাস মারলে, ঠিক আছে। স্যার লাইন মানে লিনিয়ারটা মানে 1, হ্যাঁ 1, ওই একটাই তো লাইন আছে, ঠিক আছে। তারপরে 3 তুললাম, 10 মারলাম, m প্লাস মারলাম, 4 তুললাম, 12 m প্লাস মারলাম, 5 তুললাম, 11 তুললাম, m প্লাস মারলাম, 6, 13 তুললাম, m প্লাস মারলাম, আচ্ছা 7, 14 তুললাম, ভুলে যাচ্ছিল, 14 তুললাম, m প্লাস মারলাম, তারপরে 8, 16 তুললাম, m প্লাস মারলাম, 9, 15 তুললাম, m প্লাস মারলাম। রেডি, তোমার সব তোলা হয়ে গেছে ডেটা। একবার চেক করে নেবে, আমি আর চেক করে টাইম ওয়েস্ট করছি না, এসি মেরে দিলাম, তুমিও চেক করার পর এসি মেরে দেবে, যদি ভুল থাকে এডিট করে সেট করে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে এসো কিভাবে এক্স বার ক্যালকুলেট করব। চলো এই শিফট মারছি, এই শিফট মারলাম, ভালো করে দেখো, কোনো প্রশ্ন থাকলে করবে। এই শিফট মারলাম, 1 মারবো, 2 নয় 1 মারবো। এবার দেখো ভালো করে শুনবে, ডান দিকে যাবে, ডান দিকে, সরি ভুল করলাম, শিফট মেরে 2, 1 নয় 2, শিফট মারলাম, 2 মারলাম, দেখো এবার এক্স বার দেখাচ্ছে, এক্স বারের ভ্যালু এখান থেকে তুমি পেয়ে যাবে, 1 মারো, ইকুয়াল মারো, এক্স বারের ভ্যালু পেয়ে গেলে। সুতরাং তোমায় ক্যালকুলেট করতে হচ্ছে এটা, এই যে সাম কত হবে, সামেশন এক্স আই, তোমার কিচ্ছু লাগছে না, ডাইরেক্ট তুমি এক্স বারের ফর্মুলা লিখবে, বসিয়ে দেবে, ঠিক আছে। এবার তুমি ভাবতে পারো তাহলে ক্যালকুলেশন কোথায় করেছি জানতে চাইবে না, কেউ জানতে চাইবে না তোমাকে, কেন জানতে চাইবে? তুমি ফর্মুলা লিখেছো, ক্যালকুলেশন যেখানে খুশি করো, তাতে কি যায় আসে? যোগ করা বিয়োগ করা কি তোমার থেকে জানতে চাইবে? তুমি 3rd ইয়ার অনার্সে পড়ো, দুদিন পরে চাকরি বাকরি করতে যাবে, তোমার থেকে কি যোগ বিয়োগ গুণভাগ জানতে চাইবে? ঠিক আছে, তুমি ফর্মুলা জানলে সেটা পারবে অ্যাপ্লাই করতে, সোজা হিসাব, ঠিক আছে। সুতরাং ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের ভ্যালু বেরোলো, ইকুয়ালটা বসিয়ে দেবে, যা আমি ডট ডট দিয়েছি তুমি ভ্যালুটা বসিয়ে দেবে। একইভাবে ওয়াই বারের ভ্যালু বার করবো, আবার এসি মারো, শিফট মারো, 2 মারো, ডান দিকে যাও, 1 মারো, ওয়াই বারের জন্য 1 মারো, ইকুয়াল মারো, ওয়াই বারের ভ্যালু এসছে 1.2, আমি যেখানে ডট ডট দিয়েছি 1.2 বসিয়ে দেবে। এবার এস এক্স স্কোয়ার চাও তো, এইখানে একটা ছোট্ট টুইস্ট আছে, আগে এসি মারো, এসি মেরে আবার শিফট মারো, 2 মারো, তোমার এখানে সিগমা এক্স এস এক্স দেখাচ্ছে, তোমার সিগমা এক্সটা নিতে হবে, কিন্তু এস এক্সটা নিলে হবে না। তোমার এখানে যেটা সিগমা এক্স, তোমার অঙ্কে সেটা এস এক্স, ভালো করে বোঝো কথাটা, উল্টো করে ফেলো না, এখানেও একটা এস এক্স আছে, বাট সেটা তোমার জন্য নয়। তোমার এখানে যেটা সিগমা এক্স, তোমার অঙ্কে সেটা এস এক্স, তুমি সিগমা এক্স এর ভ্যালুটা বার করো এখান থেকে, ক্যালকুলেটর থেকে, তাহলে 2 মারলে সিগমা এক্স এলো, ইকুয়াল মারলে এসছে 2.58 সামথিং, তোমাদেরও আশা করি তাই এসছে। আমি এস এক্স স্কোয়ারের ভ্যালু লিখবোই না, আমি শুধু এস এক্স স্কোয়ারের ফর্মুলা লিখবো, তারপরে সেখান থেকে ইমপ্লাইজ এস এক্স ইকুয়াল টু ডাইরেক্ট ভ্যালুটা এখানে বসাবো। কথাটা বুঝেছো কি বললাম? হ্যাঁ স্যার। ব্যাস, হ্যাঁ স্যার। ব্যাস, তোমার এখানে সিগমা এক্স যেটা, তোমার অঙ্কে সেটা এস এক্স, খেয়াল রেখো, তুমি অঙ্কে তুমি ক্যালকুলেটর থেকে এস এক্স বার করলে কিন্তু হবে না, ওটা ভুল আসবে, ওটা অন্য কিছু। সুতরাং তোমার ক্যালকুলেটরের সিগমা এক্সটা তোমার এখানে এস এক্স, খেয়াল রাখবে, ঠিক আছে। এবার একইভাবে তুমি এস ওয়াই বার করবে, আর বার করবে, আরও রয়েছে, চলো আরটা বার করে দেখাই। মোড মারলে 2, মানে শিফট মারলে 2 মারলে ডান দিকে যাও, ডান দিকে দেখবে ওয়াই বার, সিগমা ওয়াই, এস ওয়াই, তুমি এখান থেকে সিগমা ওয়াইটা নিয়ে ক্যালকুলেট করলে এস ওয়াইটা পেয়ে যাবে। তারপরে দেখো এ বি আর রয়েছে, 3 মারো, আর এর ভ্যালু চলে আসবে, ইকুয়াল মারো 0.95, তুমি এখানে যেখানে ডট ডট দিয়েছো 0.95টা লিখে দেবে সরাসরি, কোনো কিছু করে দেখাতে হবে না, হলো। এবার কোনটা তুমি ক্যালকুলেটর থেকে পাবে না,
তুমি BYX আর BXY এদেরকে তুমি ক্যালকুলেটর থেকে পাবে না, এদেরকে একটু হাতে ক্যালকুলেট করতে হবে, মানে ডাইরেক্ট পাবে না। দেখো তোমার হাতে তো অলরেডি মানে আর এর ভ্যালু রয়েছে, এস কোথায় গেল, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ তোমার কাছে তো অলরেডি আর এর ভ্যালু রয়েছে, SX এর ভ্যালু রয়েছে, SY এর ভ্যালু রয়েছে, সেগুলো ক্যালকুলেটরে বসালেই তো তুমি পেয়ে যাচ্ছ। তোমার তো কান্নাকাটি করার দরকার নেই যে BYX BXY কেন দিল না, দরকার নেই তো। তারপর রিগ্রেশন লাইন অফ y on x x on y ইকুয়েশনে ফেলবে, রিগ্রেশন লাইন চলে আসবে, বোঝা গেল? তাহলে এটা 5 নম্বরের অঙ্ক করতে কতক্ষণ লাগবে বলে তোমার মনে হয় এবার ক্যালকুলেটর ইউজ করলে? 5 মিনিটও লাগবে কি? 3 মিনিট লাগবে। 3 মিনিট লাগবে, ঠিক আছে। তো যতটা টাইম কমানো যায় আমি কমিয়ে দিলাম, এর বাইরে কিন্তু কিছু ক্যালকুলেশনের মধ্যে আর জানার দরকার নেই, তোমার ফুল ক্যালকুলেশন রেডি, ঠিক আছে। যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে আমাকে যেখানে যেখানে এসি মারতে বলা হয়েছে সেখানে সেখানে যেন এসিটা মারা হয়। হুট করে যদি আমি এসি না মেরে এগিয়ে যাই তাহলে আগের ভ্যালুটাকে নিয়ে ও গুনটুন করে বসে থাকবে, সুতরাং আমার জন্য সেটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হবে। বিশেষত ওই এক একটা করে প্যারামিটার বার করার পর, ধরো তুমি এ বার করতে চাও, এ একটা প্যারামিটার, এটা বার করতে চাও, তারপরে তুমি বি বার করতে চাও, তুমি এসি মারলে না, এ এর ভ্যালু বার করে আবার বিতে চলে গেলে সঙ্গে সঙ্গে এ ইন্টু বি এর ভ্যালু দিয়ে দেবে তোমাকে। সো এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। ক্যালকুলেটর তার ফর্মুলায় চলে, তোমার মর্জিতে ক্যালকুলেটর চলবে না, সে তার ফর্মুলায় চলবে, সুতরাং তাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে তোমার ভ্যালু ঠিকঠাক আসবে, ঠিক আছে। চলো, আমার আর একটা জিনিস বলার আছে, জাস্ট তোমাদের অনেকের প্রশ্ন ছিল সেই জন্য আমি এই জিনিসটা বলে দিই। এই দেখো একটা অঙ্ক করেছিলাম আমি, মনে আছে? এটা হচ্ছে হাইপোথিসিসের একটা ফার্স্ট যে ক্লাসটা হয়েছিল না, সেকেন্ড যে ক্লাসটা হয়েছিল হাইপোথিসিস, তার লাস্ট অঙ্ক, সেকেন্ড ক্লাসের লাস্ট অঙ্ক। এই অঙ্কটাই 2021-এও দিয়েছিল, বাট একটু অন্যভাবে দিয়েছিল, সেই জন্যই একে আমি দেখাচ্ছি। এখানে কোয়েশ্চেনটা একবার পড়ো। বলছে P probability that an item selected at random from a large population is defective, ঠিক আছে। একটা লার্জ পপুলেশন থেকে একটা আইটেমকে র্যান্ডমলি সিলেক্ট করছি, সেটা মানে ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P। ডিফেক্টিভ মানে খারাপ, ঠিক আছে। যেমন ধরো একটা জিনিস কিনেছো, সেটা বাজে, সো ডিফেক্টিভ, ঠিক আছে। সো তার প্রবাবিলিটি হচ্ছে P। X হচ্ছে নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পল অফ সাইজ 8 drawn from the population। কতগুলো মানে কতগুলো ডিফেক্টিভ আছে সেই সংখ্যাটা হচ্ছে X, সাইজ অফ দ্য স্যাম্পল বলেছে 8, দ্য হাইপোথিসিস 80 বলে দিয়েছে, মানে নাল হাইপোথিসিস বলে দিয়েছে, এবং সেটা রিজেক্ট হচ্ছে কখন? ইন ফেভার অফ H1 ইকুয়াল টু দিস, মানে অল্টারনেটিভ হাইপোথিসিস বলে দিয়েছে কখন না, যদি X এর ভ্যালু 6 এর থেকে বড় হয়। তাহলে তোমার ক্রিটিক্যাল রিজিয়ন দিয়ে দিল, ক্রিটিক্যাল রিজিয়নে কটা পয়েন্ট থাকবে? দুটো, 6 এর থেকে বড় বলেছে, তাহলে 7 আর 8, ঠিক আছে, দুটো পয়েন্ট থাকবে। ফাইন্ড দ্য টাইপ 1 এরর, টাইপ 2 এরর। টাইপ 2 এররের সঙ্গে দিতে পারে পাওয়ার অফ টেস্টটাও ক্যালকুলেট করো। এইখানে যেটা আমি বলার জন্য তোমাকে বললাম, প্রথম কথা, এটা কেন বাইনোমিয়াল 8, P হলো, কারণ পরিষ্কার বলে দিয়েছে, দেখো, P be the probability that an item selected at random from a large population is defective. An item selected from at random, যে কোনো একটা আইটেম তোলো, সেটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P। তাহলে তুমি 8খানা ট্রায়াল করছো, স্যাম্পল অফ সাইজ 8 মানে 8খানা রিপিটেড ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল করছো, যাদেরকে আমরা বলি বার্নৌলি ট্রায়ালস। তাহলে 8খানা বার্নৌলি ট্রায়ালস করেছো, সেই বার্নৌলি ট্রায়ালস গুলোর মধ্যে প্রত্যেকবার সাকসেসের প্রবাবিলিটি, সাকসেস আমরা কাকে বলছি? চলো ডিফেক্টিভ হওয়াকে সাকসেস বললাম, তাহলে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে P। তাহলে প্রত্যেকবার যদি সাকসেসের প্রবাবিলিটি সমান হয় তাকে আমরা বলি কনস্ট্যান্ট প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে সিকোয়েন্স অফ বার্নৌলি ট্রায়ালসে কনস্ট্যান্ট প্রবাবিলিটি অফ সাকসেস যদি থাকে, তাহলে যে ডিস্ট্রিবিউশনটা হয়, কতগুলো সাকসেস হয়েছে, X যদি সেই র্যান্ডম ভেরিয়েবল হয়, নাম্বার অফ সাকসেস, এখানে দেখো X কি র্যান্ডম ভেরিয়েবল, যেটা নাম্বার অফ ডিফেক্টিভ বলেছে, তার মানে নাম্বার অফ সাকসেস। তাহলে X হচ্ছে দ্য র্যান্ডম ভেরিয়েবল ডিনোটিং দ্য নাম্বার অফ সাকসেস, অ্যান্ড দ্য সাকসেস হ্যাজ কনস্ট্যান্ট প্রবাবিলিটি ইন এভরি ট্রায়ালস। এবং আমরা বার্নৌলি ট্রায়ালস করেছি 8খানা, তাহলে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল উইথ প্যারামিটারস 8 and P, n এর জায়গায় 8 আর প্রবাবিলিটিটা P, ঠিক আছে। তাই জন্যই সরাসরি আমরা বলছি Xটা বাইনোমিয়াল 8, P তে আছে, বাকি ক্যালকুলেশন তো তোমরা জানো, ঠিক আছে। এটা একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই অঙ্কটা যখন 2021-এ এসেছিল না, তখন কি ফর্মে এনাকে দিয়েছিল একটু দেখো, একটু পাকামি করে অঙ্কটা শুধু চেঞ্জ করেছে, ঠিক আছে। এরা কোথায় কোথায় চেঞ্জটা করেছে একটু দেখো। একই অঙ্ক, আমি শুধু অঙ্কটা ওখানে তুলিনি, মানে বোর্ডে করানোর সময় অঙ্কটা আমি তুলিনি, মানে 2021-এর কোয়েশ্চেনটা আমি তুলিনি ডাইরেক্ট, আমি জাস্ট ওটা করিয়ে বেরিয়ে চলে গেছি, কিন্তু অঙ্কটা একই। বলছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, 2021-এর অঙ্ক দিয়েছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। এখানে নাল হাইপোথিসিসটা কি দিয়েছে? 80 দিয়েছে, P = 0.2। অল্টারনেটিভ হাইপোথিসিসটা দেয়নি কিন্তু। দেখো কোয়েশ্চেনটা দেখো, দ্য ফ্র্যাকশন অফ ডিফেক্টিভ আইটেম ইন এ লার্জ লট ইজ P। ফ্র্যাকশন অফ ডিফেক্টিভ আইটেম মানে কি? লার্জ লটের মধ্যে যতগুলো ডিফেক্টিভ আছে তার ফ্র্যাকশন
দ্যাট ইজ পি। তার মানে কিন্তু তুমি যদি একটাকে র্যান্ডমলি তোলো তাহলে সেটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি, মানে সেম অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো নাল হাইপোথিসিস কত বলেছে, পি ইকুয়াল টু 0.2। এইখানেও দেখো অঙ্কটা যখন করানো হয়েছে পি ইকুয়াল টু 0.2 টাই নাল হাইপোথিসিস ছিল। ঠিক আছে, পরিষ্কার করে দেখে নাও। এবার বলছে ওয়ান কনসিডারস the number of defective in a sample of 8 items। তাহলে এই যে ওয়ান কনসিডার বলছে, তার মানে x যে র্যান্ডম ভেরিয়েবলটা সেটা কি সেটা বলে দিল, নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পল অফ সাইজ 8। সেম অঙ্ক কেন বলছি, শুধু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। the null hypothesis accepted if x less equal to 6। নাল হাইপোথিসিস যেখানে রিজেক্ট হয় তাকে বলে ক্রিটিক্যাল রিজিয়ন। তাহলে অ্যাকসেপ্ট হবে কখন, যখন x এর ভ্যালু লেস ইকুয়াল 6। x টা কি বলেছে, এই যে বলছে ওয়ান কনসিডারস, এই জায়গাটা খেয়াল করো, ওয়ান কনসিডারস দ্য নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পল অফ সাইজ 8, এটা বলেছে x। ঠিক আছে, তাহলে এটা x হয়ে গেল। x কি বলে দিল পরিষ্কার, আমাদের অঙ্কেও তাই ছিল x। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড ইফ, ঠিক আছে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে, বুঝেছো কথাটা? এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার কি বলছে দেখো, এই আমার কথা শোনা যাচ্ছে তো? ওকে, হ্যাঁ, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড ইফ x লেস ইকুয়াল টু 6। তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে যখন x টা লেস ইকুয়াল 6, তাহলে রিজেক্ট হচ্ছে কখন, x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 6 হয়। এখানেও পরিষ্কার দিয়েছে দেখো, নাল হাইপোথিসিস রিজেক্টেড, এখানে পরিষ্কার বলেছে রিজেক্টেড ইফ x গ্রেটার 6। একই কোশ্চেন, তাহলে সেম কোশ্চেন। আচ্ছা, তারপরে বলছে রিজেক্টেড অ্যান্ড রিজেক্টেড আদারওয়াইজ, এটা তো বলতেই হবে রিজেক্টেড আদারওয়াইজ। এখানে কিন্তু খেয়াল করো অল্টারনেটিভ হাইপোথিসিসটা কিন্তু দেয়নি। তোমার যখন অঙ্কটা করেছো সেখানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা দেওয়া ছিল, এটা যে একদম দেয়নি তা নয়, কোথায় দিয়েছে, কায়দাবাজিটা কোথায় করেছে সেটা দেখবে। চলো এবার দেখো কোয়েশ্চেন কি করছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তাহলে টাইপ 1 এরর প্রবাবিলিটি তো তুমি করেছো, এই যে এই জিনিসটা টাইপ 1 এরর প্রবাবিলিটি তুমি অলরেডি জানো। খেয়াল করো এখানে কিন্তু নাল হাইপোথিসিস ছাড়া অন্য কিছু লাগে না। টাইপ 1 এররের প্রবাবিলিটির ফর্মুলায় কিন্তু নাল হাইপোথিসিস ছাড়া তোমার অন্য কিছু লাগে না, অল্টারনেটিভ কত আছে না আছে কিচ্ছু লাগে না, শুধু ক্রিটিক্যাল রিজিয়ন আর নাল হাইপোথিসিসটা লাগে। ব্যাস তুমি ওটা করে ফেললে, মানে তুমি যখন অল্টারনেটিভ হাইপোথিসিস জানোই না তখন কিন্তু অলরেডি ড্যাং ড্যাং করতে করতে মানে টাইপ 1 এররের প্রবাবিলিটি ক্যালকুলেট করে ফেলছো, তোমার কোনো কিছু আটকাচ্ছে না। ঠিক আছে, এবার সেকেন্ড কোয়েশ্চেন আর থার্ড কোয়েশ্চেনটা খেয়াল করো। সেকেন্ড কোয়েশ্চেন কি করছে, টাইপ 2 এররের প্রবাবিলিটি করেসপন্ডিং টু p ইকুয়াল টু 0.01। তার মানে বলে দিল যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা নিয়ে নাও p ইকুয়াল টু 0.01। তোমার কোয়েশ্চেনে কিন্তু ডাইরেক্ট অল্টারনেটিভ হাইপোথিসিস দেওয়া ছিল, যদিও p এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে, বাট যাই হোক না কেন p এর ভ্যালু চেঞ্জ করুক আর যাই করুক ব্যাপারটা তো একই দাঁড়ালো। অল্টারনেটিভ হাইপোথিসিস ওরা আগে দিয়েছিল, এরা কোয়েশ্চেনের সেকেন্ড লটে এসে দিচ্ছে। এখানে দেখো ক্যালকুলেট দ্য পাওয়ার অফ টেস্ট। পাওয়ার অফ টেস্ট মানে কি, 1 মাইনাস টাইপ 2 এররের প্রবাবিলিটি for p equal to 0.01। তাহলে এইখানটায় এই জায়গাটায় এসে না অল্টারনেটিভ হাইপোথিসিসটা বলে দিল। টেকনিক্যালি কোয়েশ্চেনটা সেম দিয়েছে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল কথাটা? কোয়েশ্চেন সেম কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এই জিনিসগুলো খেয়াল রেখো। অনেকেই ওই টাইপ 2 এরর যেটা আছে মানে h1 টা নেব p equal to 0.01। এই তো তুমি যেটা ক্যালকুলেশন করেছো, শুধু p এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, p এর ভ্যালুটা 0.01 হয়ে যাচ্ছে, বাকি ক্যালকুলেশন সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে p এর ভ্যালু 0.1 দিয়ে করেছো, তাই তো p এর ভ্যালু 0.1 দিয়ে করেছো, ওখানে 0.01 দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা কি জানো, সমস্যা কি জানো, 2021 তো অনলাইন ছিল, যাই হোক তাতে সমস্যা নয়। আসল সমস্যা হচ্ছে যেটা বলছি, এই কোয়েশ্চেনটা দেখে অনেকেই বুঝতে পারেনি যে মানে 2021 যখন কোয়েশ্চেনটা এসেছিল, কোয়েশ্চেনটা দেখে অনেকেই বুঝতে পারেনি যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ওটাই সেম কোয়েশ্চেন, অনেকেই বুঝতে পারেনি। ঠিক আছে, তো সেই ভুলটা করো না। কোয়েশ্চেন একটু আধটু ঘোরাতেই পারে, পুরো পেপারের মধ্যে একটা দুটো কোয়েশ্চেন ঘোরাতেই পারে, এটা এমন কিছু অবাক হওয়ার বিষয় নয়। ঠিক আছে, এমনকি এটাও আমি বলে রাখি, তোমার প্রবাবিলিটিতে কিন্তু সব নন কোয়েশ্চেন থাকবে, হয়তো দু একটা ঘুরিয়ে থাকবে, এমসিকিউ পর্যন্ত তুমি 100% নন পাবে। হ্যাঁ, এবার যদি তুমি বলো যে আমাকে ডেনসিটি ফাংশন চেঞ্জ করে দিয়েছে, তাহলে আমি কি করে তোমাকে নন দেওয়াবো বলো? ডেনসিটি ফাংশন চেঞ্জ করে দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তুমি যদি আশা করে থাকো যে ডেনসিটি ফাংশন একদম সেম পাবো, তাহলে তো পাগল হয়ে যাবে, তাহলে তো তোমাকে নিয়ে কিছুই করা যাবে না তখন। ঠিক আছে, তো এই জিনিসটাকে মাথায় রেখো। অনেকেই এই কোয়েশ্চেনটাকে দেখে বুঝতে পারেনি যে তার নন কোয়েশ্চেন পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নন কোয়েশ্চেন। শুধু কায়দাবাজিটা কোথায় করেছে, প্রথমত এক্সটাকে বলে দেয়নি, দ্বিতীয়ত ফ্র্যাকশন অফ ডিফেক্টিভ আইটেম দিয়ে বলেছে, তৃতীয়ত ওই অল্টারনেটিভ হাইপোথিসিসটা পরে লাস্টে গিয়ে বলেছে। এই জিনিসগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। যদি একদম মুখস্থ করে যাও অঙ্কটাকে, তাহলে তোমার মাথায় কোনোদিনও ঢুকবে না যে সেম কোয়েশ্চেন। ঠিক আছে, বুঝে করলে সেম কোয়েশ্চেন বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস জাস্ট লাস্ট, এটা মিস হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি জানি না, বাট মিস হয়ে গেছে। এটা 2021-এ পড়েছিল প্রশ্নটা, কিন্তু আমি মিস করে গেছি। ঠিক আছে, খেয়ালই নেই যে এটা পড়েছিল। আমি তোমাদের কি বলে ওটাকে
বাইনোমিয়ালের জন্য করেছি, পয়জনের জন্য করিয়েছি, কিন্তু মানে নর্মাল এম সিগমাটা যে মিস হয়ে গেছে এই কোয়েশ্চেনটা একদম খেয়াল ছিল না। বাইনোমিয়াল পয়জন আমি করিয়েছি অলরেডি, সেম টাইপের কোয়েশ্চেন, বাইনোমিয়ালও ছিল পয়জনও ছিল, দুটোই করিয়েছি, নর্মাল এম সিগমাটা মিস হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাইনোমিয়াল পয়জন বা নর্মাল এম সিগমার মধ্যে যে এই কোয়েশ্চেনটা একটা কিন্তু এবছর আসছে, এটা মাথায় রেখো, ঠিক আছে? এক্সপেকটেশন 1 এর প্রশ্ন, ওকে? সেম টাইপের যে মিউ দিয়ে মানে ডেরিভেটিভ দিয়ে যে কোয়েশ্চেনগুলো ছিল, 3টে কোয়েশ্চেন, তার মধ্যে একটা এবছর আসছে। 2021-এও এসেছিল, এবছর আসার চান্স প্রবল, অনেক চান্স, ঠিক আছে? এই দেখো, এটা তো পয়জন দিয়ে দিয়েছে, কোন একটা ইয়ারে দিয়েছিল জানো তো, আমি এটা পয়জন দিয়ে দিয়েছে 22 পয়জনটা 21-এ দিয়েছে, যাই হোক পয়জনটা 21-এ দিয়েছে, বাইনোমিয়ালটা তার আগে ফেলেছিল কোন একটা ইয়ারে, আর 22-এ তোমার নর্মাল এম সিগমাটা ফেলেছে, ঠিক আছে? 23-এ দেয়নি, সুতরাং 24-এ খুব ইম্পর্টেন্ট, তিনটার মধ্যে একটা, ঠিক আছে? একদম ছাকা, ওকে? একটু আমি বলে দিই, ওই 23-এ তো স্যার পয়জনটা পড়েছে, 23-এ না 22-এ 21-এ পয়জন পড়েছে, আচ্ছা 23-এও পয়জন পড়েছে, আচ্ছা আমি দেখিনি ওটা, যাই হোক, হ্যাঁ স্যার, যাই হোক, ঠিক আছে? এবছরও কিন্তু এটা তিনটের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খেয়াল রেখো। তো এটা একটু বলে দিচ্ছি হালকা করে, খুব সহজ জিনিস, কিচ্ছু না, ঠিক আছে? একদম সহজ জিনিস, ওকে? ডেরিভেটিভ করেছো আগের অঙ্কগুলোতে যেমন ভাবে ডেরিভেটিভ করেছো, এখানেও তেমন ভাবে ডেরিভেটিভ করবে। তো এক্সট্রা ধরে নাও নর্মাল এম সিগমা, আমি জাস্ট হালকা, একটাই অঙ্ক আমার মিস হয়ে গেছে, কিভাবে হলো আমি জানি না, হিসেবেই তো থাকে সব, বাট একটা কোনোভাবে মিস হয়ে গেছে, চলো এটাকে করিয়ে দিচ্ছি। এক্সট্রা নর্মাল এম সিগমা, তুমি মিন ধরে নিলে স্মল এম, আচ্ছা তুমি কোয়েশ্চেনে দেখো এখানে ডেরিভেটিভ মানে যেটা প্রুফ করতে বলেছে, সেখানে দেখো ডেরিভেটিভ অফ এম মানে মিউ 2কে উইথ রেসপেক্ট টু সিগমা আছে, আর যখন প্রশ্নটা ফেলেছিল তখন মিউ 4টা জানতে চেয়েছিল, এরা যেমন এক্সট্রা পার্টে হেন্স অবটেন বিটা 2 বলেছে, অরিজিনাল প্রশ্নে কিন্তু মিউ 4টা জানতে চেয়েছিল, ঠিক আছে? যাই হোক, তাহলে মিউ 2কেটা কত, মিউ 2 এর ফর্মুলা লিখে দিলে তুমি এক্সপেকটেশন অফ x - m হোল টু দি পাওয়ার 2 কে ফর্মুলা জানো, যেখানে যেহেতু তোমার মানে কি বলে এটাকে, মিউ 2কে মানে কি, মানে সেন্ট্রাল মোমেন্ট অফ অর্ডার 2কে, তো সেন্ট্রাল মোমেন্ট অফ অর্ডার 2 এর ফর্মুলা লিখে দিলে, এবার তাকে ইন্টিগ্রেশনের সাপেক্ষে যেরকম ভাবে লিখতে হয় ডেনসিটি ফাংশন দিয়ে লিখে দিলে, ঠিক আছে? এই পর্যন্ত একদম নরমাল অঙ্ক, ঠিক আছে? এবার একে তুমি ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ যখন করছো এখানে আমরা কথাটা লিখি, আগের অঙ্কগুলোতেও লিখেছিলাম যে যেহেতু ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ এক্সচেঞ্জ হবে, তাহলে অ্যাজিউমিং দ্য ভ্যালিডিটি অফ ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু সিগমা। আমরা তো জানি না যে এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এক্সচেঞ্জ করা যায় কিনা, সবসময় তো যায় না অ্যাকচুয়ালি, আমরা তো পড়েছি যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, তাহলে দেয়ার ইজ আ কোয়েশ্চেন যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সবসময় চেঞ্জ করা যাবে কি যাবে না, ঠিক আছে? যাই হোক, তো তুমি এখানে ডেরিভেটিভ করে দিলে সিগমার রেসপেক্টে ডেরিভেটিভ করার জন্য ভেতরে দুটো ফাংশন ছিল, একটা হচ্ছে x - m হোল টু দি পাওয়ার 2k আর একটা e টু দি পাওয়ার মাইনাস যেটা ছিল, ঠিক আছে? তো দুজনকে আলাদা আলাদা ডেরিভেটিভ করলে, প্রথমে এখানে e টু দি পাওয়ার ফাংশনটাকে ডেরিভেটিভ করেছো, তারপরে x - m হোল টু দি পাওয়ার 2k কে ডেরিভেটিভ করেছো, তো দুটোকে আলাদা আলাদা ডেরিভেটিভ করে জাস্ট লিখে ফেললে, ঠিক আছে? এবার ডেরিভেটিভটাকে আলাদা যখন সেপারেট ইন্টিগ্রেশন করবে, দুটো তো ইন্টিগ্রেশন আলাদা আছেই তোমার কাছে, দুটোকে যখন সেপারেট ইন্টিগ্রেশন করবে দেখবে দুটো টার্ম একটা মিউ 2k আর একটা মিউ 2k + 2 ফর্মে চলে আসছে, ঠিক আছে? একদম ডাইরেক্ট চলে আসছে, তোমার কিচ্ছু করার নেই, ডেরিভেটিভ করলেই ডাইরেক্ট চলে আসছে, আমি আর ভেতরে যাচ্ছি না, জিনিসটা একবার দেখলেই চোখে পড়ে যাবে, ঠিক আছে? তারপর জাস্ট তুমি মিউ 2k + 2k কি ফর্মে পেয়েছো একটু গুছিয়ে লিখে রাখলে, ঠিক আছে? দেখো এইখানে মিউ 2k + 2 ছিল, সেটাকে বাঁ দিকে এনে কি ফর্মে তাকে পেয়েছো একটু গুছিয়ে লিখে রাখলে, তোমাকে যেটা প্রুফ করতে দিয়েছিল খেয়াল করে দেখো সেটা চলে এসেছে, অ্যাকচুয়ালি তোমার কাজ 50% ডান, মানে মেইন কোয়েশ্চেন ডান। এখানে যখন পরীক্ষার প্রশ্নটা ফেলেছিল 4+1 এ ফেলেছিল, 4 নাম্বার এখানে শেষ, এইটুকু করা মানে 4 নাম্বার শেষ, ঠিক আছে? ওকে, ডেরিভেটিভ সিম্পল, তুমি এর আগে দুটো যে অঙ্ক করেছো সেখানেও ডেরিভেটিভ পেয়েছো, এখানেও নর্মাল ডেরিভেটিভ, কিচ্ছু নেই, ডেরিভেটিভ করে দুটোকে আলাদা ইন্টিগ্রেশন করলেই তোমার ফর্ম চলে আসছে, ঠিক আছে? এবার তোমায় কি চেয়েছিল, মিউ 4, আর এখানে কোয়েশ্চেনটা দিয়েছে বিটা 2, ঠিক আছে? দিক না, সমস্যা কি আছে? তো বিটা 2 বের করার জন্য বিটা 2 এর ফর্মুলা কি, আমরা বিটা 2 এর ফর্মুলাতে পড়েছি মিউ 4/μ2² বা মিউ 4/σ টু দি পাওয়ার 4, যেটা খুশি ইউজ করবে, ঠিক আছে? তো তোমার মিউ 2 লাগবে আর মিউ 4 লাগবে, তাহলে মিউ 2 কিভাবে বার করবে? এখানে তো মিউ 2k + 2 ভ্যালু আছে, তাহলে k এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে মিউ 2 পেয়ে যাবে, ঠিক আছে? আর k এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে মিউ 4 পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল, তুমি মিউ 2 মিউ 4 পেয়ে গেলে। বিটা 2 ভ্যালুতে তোমার কিন্তু অ্যাকচুয়ালি মিউ 4টাই চেয়েছিল পরীক্ষায়, যখন 2022 এ প্রশ্নটা পড়েছিল মিউ 4টাই চেয়েছিল, ওরা কিন্তু বিটা 2 চাইনি, বাট চাইলেও তাতে কি আছে, মিউ 4 বার করতে গেলে মিউ 2 তো আগে লাগবেই, ওটা বার করে তারপর তো তুমি মিউ 4 বার করতে হবে, তাহলে তুমি বিটা 2 যদি চাই তাহলে করে দেবে, বিটা 2 এর ফর্মুলা কি, মিউ 4/σ টু দি পাওয়ার 4 বা মিউ 4/μ2² বসিয়ে দেবে, যা আসবে। এই বোঝা গেছে সবাই, বলো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এই টাইপের যে অন্য দুটো অঙ্ক যাদের কথা আমি বলছিলাম, অর্থাৎ বাইনোমিয়াল এবং পয়জন, রেডি হয়েছে ওই দুটো অঙ্ক?
পয়জনটা বলছে 2023-এ এসে গেছিল, আমার খেয়াল পড়ছে না, যদি এসে থাকে তাহলে বাদ দিতে পারো, আর যদি না এসে থাকে তাহলে ওটাকেও করতে হবে। হ্যাঁ হয়ে গেছে স্যার, রেডি হয়েছে তো একই সিস্টেমে এটা রেডি করে নাও একটু, বাস আর তো কিছু নেই। এই একটা এক্সট্রা অঙ্ক দিলাম জাস্ট, ঠিক আছে, কারণ ওটা মিস হয়ে গেছিল, আমার নিজেরও খেয়াল নেই কিভাবে মিস হলো। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট, আর তো কিছু সেরকম বলার নেই, ভালো করে পরীক্ষা দাও, জো বলে সো নিহাল, ঠিক আছে, একদম ঝাঁপিয়ে পড়ো, একটা কোয়েশ্চেনে যেন ছাড় না যায়, আমি বারবার গ্যারান্টি দিচ্ছি। পুরো 65 এর মধ্যে 65 তোমার নন কোয়েশ্চেন পাবে। হ্যাঁ, যেমন ধরো কিছু জিনিস থাকবে, যেমন ধরো কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, ওখানে একটা কোয়েশ্চেন তোমার কমন থাকবে, দুটো থাকবে না, ঠিক আছে, অবশ্যই ওই যে ইউনিট 3 যেটা, ঠিক আছে, ওখানে একটা কোয়েশ্চেন কমন থাকবে, তোমার দুটোর মধ্যে একটা করতে হবে, তো তুমি তো একটা কমন পাচ্ছ, তোমার চিন্তার কি আছে, ঠিক আছে, বাকি পুরো পেপার তোমার মোটামুটি কমনই থাকার কথা। এবার যদি একটা দুটো আনকমনও থাকে তুমি অল্টারনেটিভ পেয়ে যাবে, যেমন ধরো স্ট্যাটিস্টিক্সে 4টের মধ্যে তোমায় দুটো করতে হবে, তো সেখানে তুমি অবশ্যই দুটো কমন পাবে, মিনিমাম দুটো কমন পাবে, ঠিক আছে, লাখ ভালো থাকলে 4টের মধ্যে 4টেও পেতে পারো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু মিনিমাম দুটো তো পাবেই। হয়েছে, যেরকম যেরকম কমন পাওয়ার কথা পুরো কমন তুমি পাবে। ঘটনা হচ্ছে তোমাকে স্পিডে হাত চালাতে হবে যাতে কোনো কোয়েশ্চেন টাইমের অভাবে ছাড়া না যায়, এইটুকু তোমার দায়িত্ব, বাকি তোমাকে কমন দেওয়া আমার দায়িত্ব, ঠিক আছে, টাইমের অভাবে কোনো কোয়েশ্চেন যেন ছাড়া না যায়, এবং কোনো কোয়েশ্চেন যদি মাঝ রাস্তায় গিয়ে আটকে যায় এরকম যেন না হয়, ঠিক আছে, যেন এরকম না হয় যে মাঝ রাস্তায় গিয়ে আটকে গেল বা টাইমের অভাবে ছাড়তে হলো, এরকম যেন না হয়। বাকি আমার ওপর পুরোটা ছেড়ে দাও, যেমন তোমাকে করিয়েছি, চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা দিয়ে আমাকে ফোনটা করে বলবে কমন পেয়েছো কি পাওনি, 65-তে 65 একদম উইথ এমসিকিউ। এবার তো তোমাকে আমি আগেও বলেছি যে এমসিকিউ করতে গেলে একটা পিডিএফ চেঞ্জ করে দিয়েছে, তো তখন তুমি নিশ্চয়ই বলবে না যে আনকমন কোয়েশ্চেন, তো পিডিএফ তো চেঞ্জ করবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, বোঝা গেল কথা? হ্যাঁ স্যার ঠিক আছে। ব্যাস চলো আরামসে পরীক্ষা দাও, একদম হেডেক নেবে না, শুধু হাতটা জোরে চালাবে, ঠিক আছে, যাতে টাইমের শর্ট না পড়ে, এতটুকু তুমি করো, বাকি আরামসে পরীক্ষা দাও। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। ব্যাস চলো আজকে একদম চোখ বন্ধ করে একবার রিভিশন করে যত তাড়াতাড়ি পারো ঘুমিয়ে পড়ো, কাল ভোর ভোর উঠে একদম একবার দুবার রিভিশন মেরে বেরিয়ে যাবে, ঠিক আছে। দুটোই পরীক্ষা, সবার আশা করছি খুব দূরে সিট পড়েনি, মানে জার্নিতে হয়তো বড় জোর 1.5 ঘন্টা মতো যেতে পারে, তো সেই বুঝে 1.5 ঘন্টা যদি জার্নিতে যায় আরো 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোবে, সময়ের অভাবে যেন দৌড়দৌড়ি করতে না হয়, তাহলে ফালতু হেডেক হবে। ওই 1 ঘন্টায় তুমি কিচ্ছু করতে পারবে না, ওই 1 ঘন্টা তোমার এমনিতেই কেটে যাবে, সুতরাং ওই 1 ঘন্টা নিয়ে চাপ নিও না, সময়ের অভাবে যেন চাপাচাপি করতে না হয়। আর অবশ্যই বারবার বলছি, অ্যাডমিট কার্ড দেখে নেবে, পেন পেন্সিল যেগুলো নিচ্ছ একদম পেনের একদম দোকান নিয়ে যাবে না সঙ্গে করে, বা পেন্সিলের দোকান নিয়ে চলে যাবে না, কম নিয়ে যাও, কম দামি পেন পেন্সিল নিয়ে যাও, একদম যেগুলো স্মুথলি কাজ করে, সস্তা জিনিস, 5 টাকা 10 টাকা করে দাম, সেগুলো নিয়ে যাও, কিন্তু বিশাল পরিমাণে নিয়ে যাবে না বা বিশাল দামি কিছু নিয়ে যাবে না, ঠিক আছে, যেটা নিয়ে হেডেক হয় এমন কিছু নিয়ে যাবে না, ওকে। ব্যাস আরামসে যাও, পরীক্ষাটা দাও, দিয়ে আমাকে ফোন করবে, যদি ওখানে ফোন থাকে তাহলে, মানে যদি ব্যাগের মধ্যে ফোন রাখার সিচুয়েশন থাকে তাহলে বেরিয়ে ফোন করবে, দেখবে কারো না কারোর ফোন তো থাকবেই, তোমাদের যারা পড়ো আমার কাছে একসাথে গ্রুপে পড়ো, ঠিক আছে, সুতরাং কারো না কারোর ফোন তো থাকবে। কেমন দিয়েছে কোয়েশ্চেন আমাকে জানাবে, আমি সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারি যে তুমি একটা কোয়েশ্চেন দেখেও হতাশ হবে না। হ্যাঁ, ইউনিট 3-তে একটাই কমন পাবে, এটা তুমি বলে দিয়েছি, চেবাই চিপস মানে কনভার্জেন্সের চ্যাপ্টারটা করিয়েছি, লিমিট থিওরেম করাইনি, সুতরাং ওখানে একটাই কমন পাবে, বাকি আর কোনো প্রশ্নে হতাশ হবে না। স্ট্যাটিস্টিক্স দেখবে তুমি 4টের মধ্যে দুটো বলছো, তো দেখবে হয়তো 4টের মধ্যে 4টেই কমন পেয়েছো ইউনিট 4-এ, ইউনিট 5-এ হয়তো 4টে কমন পাবে না, কারণ ওখানে আমি হাইপোথিসিসের একটুখানি ছেড়েছি, তো ওখানে তুমি 4টের মধ্যে 3টেও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে, বোঝা গেল কথাটা। ডিস্ট্রিবিউশন এক্সপেকটেশন তো চোখ বন্ধ করে কমন পাবে, ফার্স্ট চ্যাপ্টার তো চোখ বন্ধ করে কমন পাবে, ওসব বাদ দাও তুমি, যেটা একটাই জিনিস সেটা হচ্ছে তোমার ইউনিট 3, যেখানে কনভার্জেন্স আর লিমিট থিওরেম আছে, লিমিট থিওরেমটা করাইনি, ফালতু থিওরেমের লোড চাপিয়ে তো লাভ নেই, তার থেকে কনভার্জেন্সটা করো, আরামসে পরীক্ষার নাম্বারটা নিয়ে আসো, এই তো ব্যাপার। কনভার্জেন্সটা অনেক সহজ, এবং দেখো লিমিট থিওরেম এমনি এমনি তুমি করতে পারবে না, কনভার্জেন্স করলে তবে তুমি লিমিট থিওরেম করতে পারবে, শুধু শুধু লোড বাড়িয়ে আমার লাভটা কি হতো বলো, কনভার্জেন্সও করাবো লিমিট থিওরেমও করাবো, তোমার লোড বাড়বে, ঠিক আছে, বোঝা গেল, এই হলো ব্যাপার। নাও একদম দেখিয়ে দাও যে কত ভালো স্কোর করা যায়। আমি আবারও বলছি, 5th সেমিস্টারে যত সুন্দর রুটিন দিয়েছে এবং যত সুন্দর সিলেবাস, এই সেমিস্টারের মতো মার্কস তোলার জায়গা অন্য সেমিস্টারে চট করে পাবে না। 5th আর 6th মার্কস প্রচুর ওঠা যায়, প্রচুর তোলা যায়, কারণ সিলেবাসও খুব সুন্দর, আর তার সাথে 5th এর রুটিনটাও খুব সুন্দর দিয়েছে গো, ঠিক আছে, টাইম যথেষ্ট দিয়েছে, তুমি যথেষ্ট নিজেকে রেডি করতে পারবে মেন্টালি, ঠিক আছে, কি ঠিক বললাম কথা বললো নাকি বলো? বেশ ঠিক আছে, এবার তো তোমরা দেখাবে, আমি তো যা দেখানো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার তোমরা দেখাবে যে কে কত ভালো পারফরমেন্স দিতে পারো। দেখো ভালো খারাপের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে তুমি যদি পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড থাকো তাহলে আমি স্যাটিসফাইড, হতেই পারে
হতেই পারে আমার একটা অঙ্ক করতে গিয়ে বেশি টাইম লেগে গেল, আমি অঙ্কটার কিছুটা পার্ট ভুলে গেছি, তো তার জন্য আমার 5 নাম্বার ছাড়া গেল। এটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওটা খুব বেসিক নর্মাল ব্যাপার, মানে ওটা খুব বেসিক ব্যাপার, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবে যেন হাতটা তাড়াতাড়ি চলে, যেন টাইমের শর্টেজ না হয়। যে কারণে আমি তোমাদেরকে আজকে ওই বাইভেরিয়েটের এই ফর্মুলা ক্যালকুলেটর দিয়ে দেখালাম। এমনিতে আগে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাইনি, কারণ আমি চেয়েছিলাম যে তোমরা হাতে জিনিসটা করো, করে আগে ফিলটা নাও যে জিনিসটা কি হচ্ছে। প্রথমেই যদি আমি ক্যালকুলেটর দেখাই 90% স্টুডেন্ট হাতে করবে না, এটা গ্যারান্টি। ফিলটাই পাবে না অঙ্কের, ঠিক আছে? আগে ফিলটা পেয়েছো, এবার ক্যালকুলেটর দেখে নিলে শুধু একটাই জিনিস, যে ক্যালকুলেটরে দুটো অঙ্ক অন্তত হাতে দেখে নাও যে কিভাবে হচ্ছে। তাহলে আমি তো দেখালাম, হাতে হাতেই করে দেখালাম, পরপর 5টা অঙ্ক হাতে হাতে করে দেখালাম, আর কত দেখবে বলো তো? যদি আমার সাথে সাথে করে থাকো তাহলে আলাদা করে দেখার দরকার নেই, ঠিক আছে? এই তো ব্যাপার। ঠিক আছে, চলো এবার তোমরা দেখাও, আমি তো রেজাল্ট দেখবো জাস্ট, আর তো আমার কিছু দেখার নেই। আমি তো জানি আমি কতটা পড়িয়েছি না পড়িয়েছি, এতটুকু তো গ্যারান্টি যে আমি যতটা পড়িয়েছি তার ধারের পাশে তোমার বন্ধু বান্ধবরা পড়েনি। স্ট্যাটিস্টিক্সটা অন্তত, প্রবাবিলিটি ধর, প্রবাবিলিটি সবাই মোরাললেস সেমি পড়ায়, কারণ প্রবাবিলিটি তো প্রথমে শেষ করে তারপর স্ট্যাটে ঢুকতে হয়, তো মোরাললেস প্রবাবিলিটিকে সবাইকে পড়াতে হয় ঠিকঠাক, ঠিক আছে? না পড়ালে স্ট্যাটে ঢুকতেই পারবে না সে। ঝামেলাটা হয় স্ট্যাটে এসে, ম্যাক্সিমাম লোকজন স্ট্যাট যেভাবে পড়ে এবড়ো খেবড়ো ভাবে বা পড়ে না প্রত্যেক জিনিস, সেইভাবে কিন্তু তুমি পড়োনি, তুমি ডিটেলসে স্ট্যাট পড়েছো, শুধু স্ট্যাটে হাইপোথিসিসের লাস্ট পার্টটা পড়োনি, ঠিক আছে? এই হলো ব্যাপার, বাকি সব করেছো, ঠিক আছে? হয়েছে? হাইপোথিসিস থেকে যে আমাদের 3টে প্রশ্ন আসতে পারে, তার মধ্যে হয়তো একটা আনকমন আসবে, বাকি দুটো কমন পেয়ে যাবে, আর ওদিকে তোমার বাইভেরিয়েটের একটা কমন পেয়ে যাবে। সুতরাং তোমার তো করতে হবে দুটো, তুমি 3টে কমন পেয়ে যাচ্ছ, তোমার আর কি চাই, ঠিক আছে? ব্যাস, চলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো এবার দেখাও কত ভালো রেজাল্ট করা যায়। চলো টাটা, ভালো করে রেজাল্ট করো সব। থ্যাংক ইউ স্যার। সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একদম স্যার প্রণাম নেবেন। গুছিয়ে রেজাল্ট করো, একদম একদম। সবাই ভালো থাকো, গুছিয়ে রেজাল্ট করো, ব্যাস চলো। স্যার প্রণাম নেবেন। একদম একদম, চলো, কোনো চিন্তা নেই, ভালোবাসা সবার জন্য, চলো।